হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের তাহি আপু আজকে ইংলিশ ফার্স্টের পিপল হু স্ট্যান্ড আউট চ্যাপ্টারটি A to Z সব কমপ্লিট করে দেব। ঠিক আছে, আমরা আজকে দ্য পিপল হু স্ট্যান্ড আউট, তার মানে আমরা কাকে কাকে নিয়ে কথা বলছি আজকে? জয়নুল আবেদিন, স্টিভ জবস, মাদার টেরেসা অ্যান্ড পার্থ প্রতিম। এনাদের লাইফস্টাইল এবং তাদের জন্মমৃত্যু সব কিছু নিয়ে আমরা তাদের যেভাবে তারা তাদের কাজের মধ্য দিয়ে তারা নিজেদের নামগুলো আমাদের মধ্যে অবিস্মরণীয় করে রেখে গেছেন, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। প্লাস আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, MCQ, কোয়েশ্চেন অ্যান্সার এবং অনেক অনেক নতুন ভোকাবুলারি শিখবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমাকে তো সবাই চিনো, আমি তাহিয়া আপু, তোমাদের আগেও ক্লাস নিয়েছি ওয়ান শটে। আচ্ছা, তো প্রথমে আমরা জয়নুল আবেদিনকে নিয়ে কথা বলব। আমরা সবাই জয়নুল আবেদিনের নাম শুনছি, তাই না? শিল্পাচার্য জয়নুল আবেদিন, সে হচ্ছে চিত্রশিল্পী ছিলেন। ঠিক আছে, এখানে দেখো তার জন্ম এবং মৃত্যুর সময়টা দেয়া আছে, ডেট অ্যান্ড ইয়ার। আচ্ছা, কি বলেছে? বাংলাদেশি পেইন্টার মানে চিত্রশিল্পী, তাই না? হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, মানে তার যে ট্যালেন্টটা ছিল সেটা অর্ডিনারি ছিল না, সাধারণ ছিল, অসাধারণ তার ট্যালেন্ট ছিল, তাই না? অসাধারণ মেধা ছিল এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড মানে কি আমরা জানি? ইন্টারন্যাশনালি রেকগনাইজড মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ঠিক আছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড। আচ্ছা, he became well known in 1944 through his series of painting. সিরিজ মানে একটা সিকোয়েন্স, একটা ক্রোনোলজিতে অনেক কয়েকটা পেইন্টিং। ঠিক আছে, অন দ্য গ্রেট ম্যান মেড ফ্যামিন। আমরা ফ্যামিন মানে কি জানি? ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। ঠিক আছে, দুর্ভিক্ষ হচ্ছে ফ্যামিন, আর ম্যানমেড কেন বলা হয়েছে? কারণ মানুষের কাজের জন্য এই দুর্ভিক্ষটা হয়েছিল। ঠিক আছে, ইন বেঙ্গল ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। ব্রিটিশ কলোনিয়াল রুল মানে কি? আমরা যখন ব্রিটিশ শাসনের আন্ডারে ছিলাম, সেই রুলের টাইমে বা সেই শাসনের সময় যে আমাদের দুর্ভিক্ষ হয়েছিল, সেটা নিয়ে তিনি অনেক কয়টা পেন্টিংস করছে। হ্যাঁ, ওই যে সিরিজ অফ পেইন্টিং, সেইটা নিয়ে তার সে পুরো বিশ্বে সে স্বীকৃতি লাভ করেছে। ঠিক আছে, আচ্ছা, হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। আর্ট মুভমেন্টের চিত্র দিয়ে আমরা যে আন্দোলন করি, ছবি দিয়ে যে আমরা কোনো একটা আন্দোলন প্রকাশ করতে পারি, প্রোটেস্ট করতে পারি, সেই দিকে সে খুব একটা ইম্পর্টেন্ট, খুবই একটা সিগনিফিকেন্ট ভূমিকা রাখছে। ঠিক আছে, সিগনিফিকেন্ট বা খুবই একটি মৌলিক ভূমিকা রাখছে। অলরাইট, আর ফাউন্ডিং মানে কি জানি? ফাউন্ডিং মানে হচ্ছে যে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, যে প্রতিষ্ঠা করতেছে সে। ফাউন্ডিং অ্যান্ড প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট, তার মানে এই যে গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস বা ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস যেটাকে বলে, অ্যাট কোথায়? দেখো, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমরা জানি না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস আছে না? ঢাকা ইউনিভার্সিটিতে। আর ফ্যাকাল্টি মানে কি জানি? ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ। হ্যাঁ, ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ। এই যে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস ঢাকা ভার্সিটিতে এখন আছে, সেইটার প্রতিষ্ঠাতা কে? জয়নুল আবেদিন। এই ফাউন্ডিং মানে কি? প্রতিষ্ঠাতা। ঠিক আছে, ফাউন্ডিং মানে হচ্ছে প্রতিষ্ঠাতা। তারপরে দেখো, অ্যান্ড সে কিন্তু প্রিন্সিপালও ছিল, সে তখন প্রিন্সিপাল ছিলেন, ফাউন্ডিং প্রিন্সিপাল ছিলেন। ঠিক আছে, হিজ পেইন্টিংস অন বেঙ্গল ফ্যামিন আর কনসিডার্ড অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস। মানে তার যতগুলো পেইন্টিং আছে তার মধ্যে সব থেকে মানে ইম্পর্টেন্ট এবং সব থেকে ক্যারেক্টারিস্টিক মূলক যেসব কাজকর্ম মানে শিল্পকর্ম ছিল, তার মধ্যে এই ফ্যামিনেরগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটেল। হোমল্যান্ড মানে কি জানি? মাতৃভূমি, তাই না? তাহলে তার মাতৃভূমি, সে তো বাংলাদেশে জন্মানো, তাই না? তাহলে তার মাতৃভূমিকে এখানে আমরা বাংলাদেশকে বোঝাচ্ছি না? হ্যাঁ, এখানে দেখো এই যে শিল্পাচার্য, আমি একটু আগে বললাম না, শিল্পাচার্য আমরা বাংলায় বলি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কারণ তাকে আমাদের বাংলাদেশ তাকে এই অনারটা দিয়েছিল, তাকে এই টাইটেলটা দিয়ে তাকে অনার করেছিল। অর দ্য গ্রেট টিচার অফ আর্টস ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস। আর্টিস্টিক মানে কি? আর্ট রিলেটেড, তাই না? ক্রিয়েটিভ, খুব সৃজনশীল, যার মধ্যে মেধা থাকে সেটা।
ভিশনারি মানে হচ্ছে তার মধ্যে সে খুব রেভলিউশনারি, তার চিন্তা ভাবনা, তার ছবি বা চিত্রকর্ম দিয়ে সে কোনো একটা জিনিস চেঞ্জ আনতে চায়, ঠিক আছে না? আচ্ছা, এরপর দেখো যে হি ওয়াজ আ পায়োনিয়ার মানে কি জানি? পায়োনিয়ার মানে হচ্ছে যে শুরু করে, হ্যাঁ, ফোর রানার আমরা সিনোনিমস পরে পড়বো, বাট পায়োনিয়ার কি বললাম? পথ প্রদর্শক, হ্যাঁ, পথ প্রদর্শক, যাকে দেখে আমরা সবাই সামনে আগাই, তাই না? আচ্ছা, of the modern art movement and was rightly considered as a founding father কি? of বাংলাদেশি মডার্ন আর্ট। আমাদের বাংলাদেশের যে মডার্ন আর্ট আছে সেটার প্রতিষ্ঠাতা হিসেবে বা তাকে ফাউন্ডিং ফাদার বলা হয়। সেটা আমরা কাকে বলা হচ্ছে? জয়নুল আবেদিনকে বলা হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে বলছে হি ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, এত তারিখ হি স্পেন্ড মোস্ট অফ হিজ চাইল্ডহুড নিয়ার দ্য সিনিক ব্যাংকস। আমরা বুঝি সিনিক মানে হচ্ছে লাভলি, খুব সুন্দর, খুবই দেখতেই সুন্দর লাগে, তাই না? দেখতে যেগুলো মানে আমরা সিনিক বলতে গেলে লাভলি বলতেছি, হ্যাঁ, লাভলি ব্যাংকস অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। তাহলে কোন নদীর কথা বলা হচ্ছে এখানে? ব্রহ্মপুত্র নদীর কথা বলা হচ্ছে, তাই না? আচ্ছা, দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার, তার যে নদী, তারপর হচ্ছে এই যে একটা খোলা প্রকৃতি, তার যে একটা সুন্দর প্রকৃতি, এই সব কিছু তার সে যেখানে বড় হয়েছে এই কিশোরগঞ্জে কোথায়? এই যে সিনিক ব্যাংকস অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। সো ব্রহ্মপুত্র নদী এবং এই যে আমাদের প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি, সব কিছু তাকে খুবই উদ্বুদ্ধ করতো, তার আর্টের মধ্যে সেগুলো সে মানে ইনকর্পোরেট করতো। এইটাই দেখো যে ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ। The Brahmaputra later appeared in many of his paintings and remained a great source of inspiration throughout his career. তার মানে কি বললাম? এই যে সেই যে কিশোরগঞ্জে তার ব্রহ্মপুত্র নদীর পাড়ে তার চাইল্ডহুড কাটানো হয়, সো এই নদীর কথা সে তার ছবির মধ্যে বা নদীর চিত্র সে ছবির মধ্যে অনেকবার তুলে ধরছে, ঠিক আছে? অনেকবার তুলে ধরে, আর এটাই হচ্ছে তার অনেক বড় একটা গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন ছিল থ্রু আউট হিজ হোল আর্টিস্টিক ক্যারিয়ার, ঠিক আছে না? আর ট্রিবিউট মানে কি? আমরা সম্মান প্রদর্শন করা বোঝাই, তাই না? টু দ্য রিভার ব্রহ্মপুত্র হি ড্রিউ আ সিরিজ অফ ওয়াটার কালার। আচ্ছা, in 1943 he painted a series of sketches on the man-made famine, যেটা বললাম sketches মানে কি? আমরা হচ্ছে পেইন্টিং এর একটা ফর্ম, রাইট? আচ্ছা, which had spread throughout Bengal, পুরো মানে এই যে পেইন্টিংগুলো সে করলো রিগার্ডিং দ্য দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষ নিয়ে যতগুলো পেইন্টিং ছিল সব কিছু পুরো বেঙ্গলে এটা ছড়িয়ে গেল, সবাই এটা অ্যাপ্রিশিয়েট করা শুরু করলো, তাই না? অ্যান্ড এই দুর্ভিক্ষটা কিল থাউজেন্ডস অফ পিপল, হ্যাঁ, অ্যান্ড দ্য ডেভাস্টেটিং মানে কি? ধ্বংস। এটার আমি এক্স্যাক্ট বাংলা ওয়ার্ডটা আমি বলি, ধ্বংসাত্মক, হ্যাঁ, ডেভাস্টেটিং ধ্বংসাত্মক, ঠিক আছে? তো দ্য ডেভাস্টেটিং ফ্যামিন, প্রত্যেকটা কিন্তু আমরা ওয়ার্ড মিনিং দেয়া আছে, কোনোটাতে এখানে যদি আপু না লিখে থাকি তাহলে প্রত্যেকটার পরে কিন্তু ওয়ার্ডে লেখা আছে, মানে পরে স্লাইডগুলোতে লেখা আছে। আপু যদি এখানে না লিখি তার মানে পরে লেখা আছে, ঠিক আছে? তাহলে দ্য ডেভাস্টেটিং ফ্যামিন টাচড হিজ হার্ট, তার মানে কি? এই যে মানুষের কষ্ট, এই যে মানুষ সাফার করছে, এত মানুষ মারা যাচ্ছে, সেগুলো তাকে খুবই কষ্ট দেয়, তাকে খুব বেদনা কষ্ট দিচ্ছে। সেটা নিয়েই সে করলো কি? সে তার এই যে তার সেই যে কষ্টটা, সেই সাফারিংগুলোকে সে তার ছবির মাধ্যমে প্রকাশ করতে চায়, হ্যাঁ। এই যে চাইনিজ ইঙ্ক, ব্রাশ অ্যান্ড ড্রিউ স্কেচেস অফ দ্য ডেভাস্টেশনস অফ দ্য ফ্যামিন অন চিপ প্যাকিং পেপার, মানে তার কাছে খুব কম দামি জিনিস ছিল, সেগুলোর মধ্যে সে এই সব কষ্ট সব কিছু সেগুলো ছবির মাধ্যমে প্রকাশ করত, ঠিক আছে? দিস সিরিজ আর নোন অ্যাজ দ্য ফ্যামিন স্কেচেস। এই সিরিজটার নাম কি? সিরিজটার নাম হচ্ছে ফ্যামিন স্কেচেস। তারপরে দেখো, through those sketches he drew the helplessness and the deprivation of the poor people, their miseries and death without having food. ফ্যামিন মানে দুর্ভিক্ষ, মানে খাবার পাচ্ছে না, স্টারভেশনে মানুষ মারা যাচ্ছে না, ক্ষুধাতে মানুষ মারা যাচ্ছে। নট হ্যাভিং ফুড মানে কি? খাবার নাই, সাফিসিয়েন্ট খাবার নাই, খাবার পাচ্ছে না, স্টার্ভ করতেছে, পুরো বডি শুকায়। আমরা তো জানি দুর্ভিক্ষতে কীরকম অবস্থা হয়, তাই না? তো এই যে হেল্পলেসনেসটা কাদের? অফ দ্য পুয়ার পিপল, যারা ডাইরেক্টলি অ্যাফেক্টেড হচ্ছে এই ফ্যামিন দ্বারা, তাই না? তারপর আবার তাদের যে ডেপ্রিভেশন, তারা কিন্তু তাদের খাবার থেকে ডিপ্রাইভড হচ্ছে, সেটার কথাও বলা হচ্ছে, তাই না? আবার তাদের যে দুঃখ, কষ্ট, মিজারি সব কিছু তাকে খুবই তার হার্টটাকে টাচ করে। সে মনে করে আমি ছবির মাধ্যমে আমরা এই যে কষ্ট সব কিছু দেখতেছি এগুলো আমি প্রকাশ করব, ঠিক আছে? তারপর দেখো হি পেইন্টেড দোজ স্টার্ভিং পিপল, এই যে ক্ষুধার্ত, তাই না?
স্টার্ভিং পিপল মানে কি? ক্ষুধার্ত। ওকে, আচ্ছা, হু আর ডাইং বাই দ্য রোড সাইড, রাস্তার পাশে পাশে মারা যেয়ে পড়ে থাকতো, তাই না? দিস স্কেচেস আর হিজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস, মানে উনি অনেক করে পেন্টিংস করেছেন, অনেক ছবি, অনেক সিরিজ আছে, কিন্তু এই যে ফ্যামিন, দুর্ভিক্ষ নিয়ে যে একটা সিরিজ অফ স্কেচেস ছিল, সিরিজ অফ পেন্টিংস ছিল, এগুলো নিয়ে তার সব থেকে বেশি ইন্টারন্যাশনালি সে স্বীকৃতিটা পায়, ঠিক আছে? উইচ স্প্রেড ইজ নেম অ্যান্ড ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই যে বললাম ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে সে স্বীকৃতিটা পায় এই ফ্যামিন স্কেচেসের মাধ্যমে, ঠিক আছে? অ্যান্ড হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান মানে কি বুঝি? মানব হিতৈষী, মানে হচ্ছে মানুষকে হেল্প করে, মানুষকে হেল্প করে এরকম যারা থাকে তাদেরকে হিউম্যানিটেরিয়ান বলে, হ্যাঁ? আচ্ছা, Abedin not only documented the famine but also showed its sinister face through skeletal figures of people fated to die of starvation. তার মানে সে শুধু তার ডকুমেন্টেশনটা করে নাই, ঠিক আছে? সে যে ছবি আঁকাইলো, কষ্টটা দিল, সেটা বলে নাই, শুধু সেটাই করছে সেটা না, সে আরও কি করছে? সে হচ্ছে এই যে এটার যে কত মানে এটা যে কতটা খারাপভাবে এফেক্ট করতেছে মানুষকে, কতটা খারাপভাবে মানুষ মারা যাচ্ছে, কতটা কষ্টের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, সেই দিকটাও সে হচ্ছে কি করছে? প্রকাশ করছে। কিসের থ্রুতে? তার ফিগার্স অফ এই যে স্কেলিটাল ফিগার্স, মানে হচ্ছে খুব কঙ্কালের মতো হয়ে গেছে, এত মানে রোগা হয়ে গেছে, পুরো হাড্ডি টাড্ডি বের হয়ে গেছে, তার মানে কি স্কেলিটাল হয়ে গেছে না? ওই জিনিসটা থেকে বোঝাচ্ছে যে মানুষের যে কষ্ট, যে স্টারভেশনের জন্য, খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে, খাদ্যের অভাবে মানুষ রোগা হয়ে স্কেলিটনের মতো দেখতে হয়ে তারা মারা যাচ্ছে, সেই কষ্টটা, সেই সাফারিংটা, সেই মিজারিটা সে কী করতো? সে তার ছবির মাধ্যমে প্রকাশ করছে। আচ্ছা, হি ডেপিক্টেড দ্য ইনহিউম্যান স্টোরি উইথ এভরি হিউম্যান ইমোশনস। সে এই ডেপিক্ট মানে কি জানি? ডেপিক্ট মানে হচ্ছে বর্ণনা করা। ডেপিক্ট মানে হচ্ছে বর্ণনা করা। এই যে ইনহিউম্যান স্টোরি, এই যে এত মানুষ মারা যাচ্ছে, এত কষ্ট করছে, এখানে আবার বললাম না যে ম্যান মেড। একটা গ্রুপ অফ পিপল আরেকটা গ্রুপ অফ পিপলের উপরে যদি পাওয়ার দেখায়, অ্যান্ড তারপর যদি সেই যারা হচ্ছে ডিপ্রাইভড, যারা খাবার পাচ্ছে না, তার মানে তাদের উপর শোষণ করা হচ্ছে, তাহলে যখন এই শোষিত মানুষরা যখন মারা যাচ্ছে, সেই জিনিসটা কি ইনহিউম্যান না? সে এখন একটা মানুষ যে শোষণ করতেছে আর যে শোষিত হচ্ছে, তাহলে এই একটা ইনহিউম্যান, একটা অমানবিক দিক, তাই না? এই অমানবিক দিকটাকে সে কী করছে? বর্ণনা করছে তার ছবির মাধ্যমে, উইথ এভরি হিউম্যান ইমোশনস, ঠিক আছে? দিস ড্রয়িংস বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস। এই যে হিউম্যান সাফারিংস মানে কি? মানুষের যে দুঃখ কষ্ট, সেই দিকের এই ছবিগুলো দেখলে মানুষের মধ্যে, মানে তার ছবিগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা যে কতটা ইম্প্যাক্টফুল। একটা ছবি দেখে মানুষের মধ্যে কতটা মিজারি, কতটা সাফারিংস থাকতে পারে, কতটা কষ্ট থাকতে পারে, সেটা তার ছবি দেখলেই বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, these sketches helped him to find his way into a realistic approach that focused on human suffering, struggle and protest. Protest মানে হচ্ছে সে আন্দোলন করছে, একটা সাফারিংস হচ্ছে, সে স্ট্রাগল করতেছে, তারপর সেটার বিরুদ্ধে সে লড়াই করতেছে, সেটার বিরুদ্ধে সে ভয়েস ওঠাচ্ছে। Through a 65-feet scroll, he depicted the mass movement of 1969, and with a 30-feet scroll painting called Monpura, he showed the এই যে মনপুরার নামটা আমরা সবাই শুনছি, তাই না? দ্য ডেভাস্টেটিং সাইক্লোন অফ 1970 অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল। সে শুধু যে ফ্যামিলি নিয়ে বলছে সেটা না, তারপর সে কি করছে? সে একটা এই যেগুলো স্ক্রোল, যে এগুলো বড় বড় ক্যানভাস, বসে অনেক বড় বড় ক্যানভাস, ওগুলোর মধ্যে সে হচ্ছে একটা 65-এর মধ্যে এই যে ম্যাস মুভমেন্ট অফ 1969, এটা আমরা জানি না, ম্যাস আপরাইজিং যেটা বলি, ম্যাস আপরাইজিং নিয়ে সে হচ্ছে একটা 65 ফিটের একটা স্ক্রোল বানিয়েছিলেন, ওখানে সব পেন্টিং করা স্কেচেস ছিল। আর মনপুরা যেটা, সেটা কি নিয়ে? সেটা হচ্ছে 1970-এর যে সাইক্লোন, সেটা নিয়ে হচ্ছে সে কি করছে? এই মনপুরা থিমডের পেন্টিংটা বা স্কেচটা করেছিল, তাই না? স্ক্রোল পেইন্টিং এটা, অলরাইট, পেইন্টিং। থ্রু দ্য লেটার স্কেচ হি রিমেম্বার দ্য পিপল হু ডাইড ইন দ্য ক্যালামিটি। ক্যালামিটি মানে কি? ডিজাস্টার, রাইট? খুবই ডিজাস্টার যেটা, সেটাকে আমরা ক্যালামিটি বলে থাকি। তাহলে এই মনপুরা দিয়ে আমরা কোনটা বুঝাচ্ছি? মনপুরা দিয়ে আমরা সাইক্লোন, যে ডেভাস্টেটিং একটা সাইক্লোন হয়েছিল 1970 সালে, সেই সাইক্লোনে মানুষ যে মারা গেছে, মানুষের যে কষ্ট, মানুষের যে সাফারিংস, সেটাই তুলে ধরেছে কোন পেন্টিংটা দিয়ে? মনপুরা পেন্টিং দিয়ে।
ঠিক আছে। আচ্ছা 1975 Zainul Abedin set up a folk museum at সোনারগাঁ। আমরা বলি না ফোক মিউজিয়াম, এটা আমি নিজে গিয়েছিলাম বুঝছো ফোক মিউজিয়ামটাতে। ইটস রিয়েলি প্রিটি। আমি অনেক আগে গিয়েছিলাম, সো এখন জানি এটা কতটুকু এখন নতুনত্ব আনা হয়েছে বা ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট যাই হোক এটা অনেক সুন্দর ছিল ফোক মিউজিয়াম। তার এই ফোক মিউজিয়ামটা কোথায়? ফোক মিউজিয়ামটা হচ্ছে এই জাদুঘরটা কোথায়? সোনারগাঁতে। আর তার একটা গ্যালারি আছে ময়মনসিংহে। এই ময়মনসিংহের এই গ্যালারিটার নাম কি? গ্যালারিটা মানে হচ্ছে তার যে ছবি আছে না, তার যে যতগুলো তার পেন্টিংস আছে সব কিছু সেখানে সে ওখানে মানে ওখানে ডিসপ্লে করা আছে, এক্সিবিট করা আছে ওখানে, এগুলো হচ্ছে গ্যালারি। ঠিক আছে। হি বিকেম অ্যাক্টিভলি ইনভলভড ইন আ মুভমেন্ট টু প্রিজার্ভ দ্য হেরিটেজ। হেরিটেজ মানে কি? বাংলা ঐতিহ্য না? হেরিটেজ মানে আমাদের যেটা আমাদের বংশে বংশে চলতে থাকে সেই হেরিটেজটা, আমাদের বাঙালি হেরিটেজ যেটা বলি, বাংলার হেরিটেজ। আচ্ছা, তারপরে রিইন্ট্রোডিউস বেঙ্গল আর্ট ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার। তার মানে বাংলার যে কালচার বা বাংলার যে হেরিটেজ সেটা একেবারে রুট থেকে, একেবারে মূল থেকে জিনিসটা যেন নতুনভাবে আমরা রিইন্ট্রোডিউস করতে পারি, যাতে আমরা মডার্ন আর্টেও এই জিনিসটা ইউজ করতে পারি, সেইভাবে সেটা সে কি সে অ্যাক্টিভলি ইনভলভড হয়েছিল, সে যেন ওই কাজটা সে করতে পারে, অ্যাক্টিভলি কাজটা করতে পারে। আচ্ছা, তারপরে সে মারা যায় কত সালে? এই যে 1976-এ। আচ্ছা, এখন আমরা যেসব ওয়ার্ড আমরা আগের স্লাইডে হয়তো বুঝি নাই, আমি এই জিনিসগুলো আরেকবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাডেমিক মানে কি? আমরা অ্যাকাডেমিক মানে জানি কি এডুকেশনাল, তাই না? তোমাদের এই যে এখন আমরা পড়াচ্ছি, তুমি এখন পড়তেছো, এগুলো কিন্তু তোমার একাডেমিক ওয়ার্ক, তাই না? তোমার কি এডুকেশনাল ওয়ার্ক, এটা তোমার করতে হবে, রাইট? তোমার বিদ্যালয়, স্কুল বা কলেজের রিলেটেড যেসব কাজ সেগুলো তোমার করতে হয়। আচ্ছা, পড়াশোনা রিলেটেড। তারপর আর্টিস্টিকটা কি বললাম? আর্টিস্টিকটা হচ্ছে তোমার যে সৃজনশীলতা বলছিলাম। সৃজনশীলতা মানে কি? তোমার ইউ হ্যাভ টু হ্যাভ দ্য শৈল্পিক, তোমার মধ্যে একটু আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক হতে হবে, বা দক্ষতা সুরুচি সহকারে সাধিত শিল্প সুলভ। এগুলোর এক্সাম্পল কি? ক্রিয়েটিভ, ইম্যাজিনেটিভ, ইনভেন্টিভ, এগুলো হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, তাই না? সিনোনিমাস ওয়ার্ড মানে কি? সমার্থক শব্দ, তাই না? ওখানে লেখা আছে প্রতিশব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ। ডিস্টিংশন মানে কি? ডিস্টিংশন মানে হচ্ছে যে কৃতিত্ব। একটা ডিস্টিংক্ট আছে ডিস্টিংশন, সেটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করা বা একটা কোনো একটা ইউনিকনেসের জন্য সে ডিস্টিংশন হয়। বাট এখানে ডিস্টিংশনটা বোঝাচ্ছে যে আমি যদি বলি যে আই পাসড মাই কলেজ উইথ ডিস্টিংশন, মানে হচ্ছে আমি ভালো একটা রেজাল্ট করে আমি এক্সিলেন্সের মাধ্যমে, একটা কৃতিত্বর মাধ্যমে আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করেছি। সো এই ডিগনিটি, অনার, এক্সিলেন্স এগুলো হয়। আর এই ডিফারেন্সটা হচ্ছে ওই যে ইউনিকনেস যেটা বোঝায় ওই ক্ষেত্রে, ঠিক আছে? তারপর কি বলেছে? এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি কি বলেছিলাম? এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারিটা যদি হয় সাধারণ, তাহলে এক্সট্রা মানে অসাধারণ, ঠিক আছে? তাহলে এটার এক্সাম্পল কি কি হতে পারে? এক্সেপশনাল হতে পারে, আনইউজুয়াল হতে পারে, আনকমন হতে পারে, যেটা কমন না সেটাই এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে? তারপরে ফ্যাকাল্টি কি বলেছিলাম? অনুষদ, তাই না? ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্টও বলে থাকি। গ্র্যাজুয়েশন মানে কি? স্নাতক, তাই না? আচ্ছা, তারপর হোমল্যান্ড কি বলেছিলাম? মাতৃভূমি বা জন্মভূমি যেটাই বলো। তো বার্থ প্লেস আর কি, মাদারল্যান্ডও বলা যায় মাতৃভূমি, যেটা বললাম সেটা। লিমিটেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসের ড্রব্যাক, মানে কোনো একটা জিনিসের সীমাবদ্ধতা। হ্যাঁ, আমি তোমাকে ধরো আমি বললাম যে আমি কারো কোনো লিমিটেশন থাকা মানে কোনো একটা রেস্ট্রিকশন, সামথিং যেটা তোমাকে কোনো একটা কিছু করতে বা মানে আটকায় দিচ্ছে, রেস্ট্রিক্ট করে ফেলতেছে, লিমিট করে দিচ্ছে তোমার, তাহলে ওটা কি হয়? ওটা হচ্ছে সীমাবদ্ধতা, তাই না? আচ্ছা, ওরিয়েন্টাল মানে হচ্ছে প্রাচ্য, ইস্টার্ন, ঠিক আছে? ওরিয়েন্টাল মানে হচ্ছে প্রাচ্য, ইস্টার্ন। আচ্ছা, ফ্যামিন কি বললাম? দুর্ভিক্ষ। এই যে ফ্যামিন কি বললাম? দুর্ভিক্ষ, তাই না? আপুকে দুর্ভিক্ষ স্পেলিং ভুল লিখছিলাম, লিখি তো না, মনে হয় লিখছি, ঠিকই লিখছি। আচ্ছা, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ কি বললাম? এই যে স্টারভেশনের মাধ্যমে, হাঙ্গারের মাধ্যমে মানুষ যে মারা যাচ্ছে সেইটার কথাটা বলা হচ্ছে। দুর্ভিক্ষ মানেই হচ্ছে স্টারভেশন, খাবার পাচ্ছে না, ফুড ক্রাইসিস হচ্ছে, স্টারভেশন হচ্ছে, হাঙ্গার হচ্ছে, তাই না? ক্ষুধার্ত। আচ্ছা, তারপরে পায়োনিয়ারটা কি বললাম? অগ্রদূত, বা আমি কি বলেছিলাম? পথপ্রদর্শক। যেটাই হোক না কেন সেটা মানে হচ্ছে যে তোমাকে কোনো একটা জিনিসের শুরু করে দিচ্ছে। এখানে এক্সাম্পল ইনিশিয়েটার। এই ইনিশিয়েটার ওয়ার্ডটা কোত্থেকে আসছে? ইনিশিয়েট থেকে আসছে না? ইনিশিয়েট মানে কি? শুরু করা। তো যে কোনো একটা জিনিস শুরু করে দিয়ে যাচ্ছে বা ইনিশিয়েট করে দিয়েছে, যে সেই হচ্ছে ইনিশিয়েটার, সেই হচ্ছে পায়োনিয়ার, তাই না? ক্যালামিটি কি বলেছিলাম? দুর্যোগ। ক্যালামিটির মানে কি বলেছিলাম? দুর্যোগ, তাই না? ক্যালামিটি, ডিজাস্টার একই। এই যে অ্যাডভার্সিটি বা ডিজাস্টার, ক্যালামিটি। আচ্ছা,
ডেপিক্ট কি বলেছিলাম, হি ডেপিক্টেড ড্যাশ ড্যাশ ড্যাশ, কি বলছিলাম, বর্ণনা করা বলছিলাম না, দেখো বর্ণনা করা বা চিত্রিত করা, বা এখানে কিন্তু যেহেতু সে একজন পেইন্টার তাহলে এখানে কি হবে, সে চিত্রিত করেছে, তাই না? আচ্ছা, তারপরে দেখো ডেপিক্টটাকে আমরা ডেসক্রাইব বলতে পারি, গিভ অ্যান অ্যাকাউন্ট বলতে পারি, কোনো একটা জিনিসের আমি বর্ণনা দিচ্ছি, রাইট, গিভ অ্যান এক্সপ্লেনেশন টু সামথিং। ডিলিনিয়েট মানেও হচ্ছে সেম, যে কোনো একটা জিনিসের ডিসক্রাইব করা, এক্সপ্লেইন করা, ঠিক আছে, ভাগে ভাগে এক্সপ্লেইন করা। এরপরে কি বলছে, ডেপ্রিভেশন। ডেপ্রিভেশন মানে কি, বঞ্চনা, তাই না? বঞ্চনা কি কি হয়, কোনো একটা জিনিস থেকে তাকে প্রহিবিট করতেছে। আমি তোমাকে যদি বলি যে আমার বেসিক রাইট হচ্ছে ফ্রিডম অফ চয়েস, বাট ইফ আই এম বিং ডিপ্রাইভড অফ মাই রাইট, তার মানে কি আমাকে আমার যে ফ্রিডম অফ স্পিচ সেটা আমাকে প্র্যাকটিস করতে প্রহিবিট করা হচ্ছে, তাই না? তো সেটাই হচ্ছে আমাদের ডেপ্রিভেশন বা বঞ্চনা, আমাকে সেটা করতে দেওয়া হচ্ছে না, প্রহিবিট করা হচ্ছে। তারপরে দেখো ডেভাস্টেটিং। ডেভাস্টেটিং কি বলেছিলাম, ধ্বংসাত্মক। সামথিং দ্যাট ইজ ডিজাস্টারাস, তার মানে যেটা ধ্বংস করে ফেলতে পারে, ধ্বংসজনক, সেগুলোই হচ্ছে কি ডেভাস্টেটিং। যেমন দেখো ডিজাস্টারাস, ডিজাস্টারাস মানে দুর্যোগ, রাইট, দুর্যোগের মতো। ক্যাটাস্ট্রফিক, ক্যাটাস্ট্রফিক এটা টি হবে, এটা টি হবে, আমি সাদা কালি দিয়ে লিখে দিই তাহলে তোমাদের আর কি। আচ্ছা, ক্যাটাস্ট্রফিক, ওকে। তারপরে হেরিটেজ কি বললাম, ঐতিহ্য, আমাদের যে একটা ঐতিহ্য থাকে, ঐতিহ্য উত্তরাধিকার, যেটা কি বললাম বংশ টু বংশটা পাস ডাউন হচ্ছে, তোমার দাদা, তারপরে তোমার বাবা, তারপর তুমি এভাবে পেতে থাকবা, তো ওই জিনিসটাকে হচ্ছে হেরিটেজ বলে, তাই না? হেরিডিটারি হিসেবে যেটা আসে, তো এটা ঐতিহ্য বলে বা উত্তরাধিকার বলে। তো প্যাট্রিমনি বা ইনহেরেন্স যেটা বলে বা সাকসেশন, সেগুলো সব কিছু হচ্ছে সিনোনিমাস অর এগুলার সমার্থক শব্দ, বুঝছি? আচ্ছা, এরপরে কি বললাম, হিউম্যানিটেরিয়ানটা কি বলেছিলাম, মানব হিতৈষী, তাই না? মানব হিতৈষী, মানব হিতৈষীটাকে অল্ট্রুইস্টিক অর জেনারাস, তার মানে হচ্ছে তুমি মানুষের জন্য কিছু ভালো করতে চাও। তুমি হিউম্যানিটেরিয়ানটা খুব জিনিসটা এরকম যে তুমি মানুষের প্রতি খুব কাইন্ড, খুব জেনারাস। অল্ট্রুইজম মানে মানুষের প্রতি, মানুষের জন্য ভালো করা, ঠিক আছে, ভালো রাখা, সেটাই হচ্ছে অল্ট্রুইজম। অলরাইট, হিউম্যানিটেরিয়ান যেটা অল্ট্রুইজম। আচ্ছা, রিয়নিক মানে হচ্ছে প্রতীকী, ঠিক আছে, রিয়নিক মানে হচ্ছে প্রতীকী, যেটা কিনা এখানে কি আছে, সিম্বলিক। আমরা কোনো একটা জিনিসকে প্রতীকভাবে যদি ইউজ করি তাহলে সেটাকে কি বলতেছি, সিম্বলিক হিসেবে বলতেছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো মিজারি। মিজারি কি বলেছিলাম, যে তাদের দুঃখ কষ্ট অনেক কিছু, কি এই যে দুঃখ কষ্ট সব কিছু কি দুর্দশা, তা না? আবার দুরবস্থা, তার মানে তাদের খারাপ অবস্থা, এখন সিচুয়েশনটা খারাপ, তাদের অবস্থা খুবই খারাপ। তো দ্যাটস আমরা কি বলতেছি, মিজারি মানে কি, দুর্দশা বা দুরবস্থা, মানে তাদের এখন খুব খারাপ সময় যাচ্ছে, হার্ডশিপ যাচ্ছে, খুবই খারাপ সময় যাচ্ছে। প্লাইট মানেও সেম, দুর্দশা, ঠিক আছে, প্লাইট মানেও সেম, দুর্দশা বা দুরবস্থা। আচ্ছা, স্কেচ মানে কি, চিত্র, এটা তো আমরা জানি, চিত্র যেটাকে পেইন্টিং হতে পারে, ড্রয়িং হতে পারে, আউটলাইন হতে পারে। স্কেচটা আমরা ইউজুয়ালি দেখবো যে বিভিন্ন একই কালারের, একই মানে ব্ল্যাক কালার চারকোল দিয়ে ইউজ করা ওভাবে স্কেচ করা হয় ইউজুয়াল ইয়াতে। আর যারা আর্টিস্টিক তারা আরও বেশি হয়তো বলতে পারবে, আমি নিজে আর্ট করি না, সেভাবে বলতে পারবো না। তো এরপরে কি আছে দেখো, স্টারভেশন। স্টারভেশনটা কি বলছিলাম, যে খাবার পাচ্ছে না, তো খাবারে না পাওয়াতে হাঙ্গার, রাইট, এই যে হাঙ্গার বা ফাস্টিং। বাট এখানে তুমি তো ফাস্টিংটা আমরা কি বলি, রোজা রাখছে বা ওই জিনিসটা, তাই না, রোজা রাখা বা খাচ্ছে না ওই কারণে। বাট এখানে স্টারভেশনটা হচ্ছে যে হাঙ্গার, মানে সে খাবার পাচ্ছে না, হয়তো খাদ্যের অভাব, খাদ্যের অভাব, তার মানে কি হাঙ্গার না, স্টারভেশন। আচ্ছা, এখন আমরা একটু এমসিকিউ করি, হ্যাঁ, দেখি কি বলছে। এক্সট্রাঅর্ডিনারি, এখনই আমি পড়াইলাম। এক্সট্রাঅর্ডিনারি মানে কি, যেটা অর্ডিনারি না, যেটা অর্ডিনারি না। তাহলে আমরা দেখি কোনটা অর্ডিনারি না। সিম্পল, সিম্পল মানে কি, অর্ডিনারি, তাহলে এটা বাদ, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে আপু, তারপর বলছে নেগলিজেবল। নেগলিজেবল মানে কি, এটা না গুনলেও হয়, বাট এটা কি হইলো না, তো এটা মানে অসাধারণ কিছু, তার মানে এটা গুনতে হবে, অবশ্যই গুনতে হবে, তাই না? নেগলিজেবল হলে হবে না। অর্ডিনারি বলেই দিলাম, অর্ডিনারি অপোজিট হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, তাহলে এটা হবে, এটাও হবে না। বাকি থাকে কি, রিমার্কেবল, সামথিং অসাধারণ। রিমার্কেবল মানে তার যত কিছু করে তার মধ্যে সব থেকে বেশি প্রমিনেন্ট বা সব থেকে বেশি কি অসাধারণ কাজ হচ্ছে তার এই পেইন্টিংগুলো, ফ্যামিন বেঙ্গলেরটা, তাই না? আচ্ছা, বেঙ্গল ফ্যামিলিটা, এই যে দেখছো, রিমার্কেবল। আচ্ছা, পায়োনিয়ার কি বলছিলাম, পায়োনিয়ার বলছি হচ্ছে পথপ্রদর্শক বা অগ্রদূত, সামওয়ান যে হচ্ছে কোনো একটা জিনিস ইনিশিয়েট করে দিয়েছে, ইনিশিয়েটার। তাহলে এখানে দেখো কোনটা হবে,
এখানে আর দেখো পায়োনিয়ার, পোয়েট মানে কি কবি, কবির সাথে পায়োনিয়ারের কোনো সম্পর্ক আছে? এটা কিন্তু নাই, তাই না? প্রসপ্যারিটি, প্রসপ্যারিটি মানে কি কোনো একটা জিনিসের গ্রোথ হচ্ছে, ভালো গ্রোথ হচ্ছে, প্রসপ্যারিটি, প্রসপার করছে, ভালো দিকে গ্রো হচ্ছে, সেটাও কি হয়? হয় না, তাই না? তারপরে দেখো ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে কি কোনো একটা জিনিসটা ধ্বংস হয়ে যাওয়া, তাই না? ধ্বংস, পথপ্রদর্শক বা ইনিশিয়েটর কোনো সম্পর্ক আছে না। ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা, তার মানে কি যে একজন যে কোনো একটা জিনিস শুরু করে দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? ফাউন্ডার হবে না? আচ্ছা, এরপর কি বলছে? ভিশনারি, ভিশনারি মানে কি সামওয়ান যে হচ্ছে খুবই স্বপ্ন দেখে, ভিশনস দেখে, বড় বড় কোনো কিছু করতে চায়, খুব বড় মানে অ্যাচিভ করতে চায় অনেক কিছু, ঠিক আছে? হ্যাঁ, সেগুলো কিন্তু খুবই রিয়েলিস্টিক হয় না। আমি একটা জিনিস বুঝাই, রিয়েলিস্টিক আর প্র্যাগমেটিক। প্র্যাগমেটিকের আরেকটা মিনিং হচ্ছে প্র্যাকটিক্যাল, বুঝছো? প্র্যাকটিক্যাল। হ্যাঁ, ভিশনারি এখানে অ্যান্সারটা হবে ইমাজিনেটিভ। র্যাশনাল মানে লজিক্যাল হতে হয়, র্যাশনাল মানে হচ্ছে লজিক্যাল। রিয়েলিস্টিক মানে হচ্ছে কি রিয়েলিস্টিক হতে হবে। ভিশনারি বলতে আমরা বুঝাই যে যেটা হয়তো সবাই, আমরা বলি না আউট অফ দ্য বক্স ভাবতে হবে, তার মানে ভিশনারি মানে হচ্ছে আউট অফ দ্য বক্স। তোমার ইনোভেটিভ হতে হবে, তোমার ইমাজিনেটিভ হতে হবে। দেখো আমরা এখানে একটা ওয়ার্ড মিনিং শিখেছিলাম কিন্তু। আর্টিস্টিক না, আমি ভাবছিলাম ওটা শিখছি বাট শিখি নাই। ওকে, সমস্যা নাই, আমরা এখন শিখে নিব। তাহলে র্যাশনাল বলতে তোমার এটাতে লজিক থাকতে হবে, যুক্তি থাকতে হবে, ঠিক আছে? যুক্তি থাকতে হবে, অলরাইট? এখন এটাতে যে যুক্তি নেই আমি সেটা বলতেছি না, ভিশনারিতে যুক্তি নেই সেটা বলতেছি না, কিন্তু প্র্যাগমেটিক, প্র্যাকটিক্যাল মানে তুমি হয়তো তোমার এখনকার যে সিনারিও, এটাতে এখনকার মনে হচ্ছে যে এটা সম্ভব না, এখনকার হয়তো এই ক্ষেত্রে রাইট নাও এখন এটা মনে হতে পারে যে যেটাই সে ভিশনারি বলতেছে সেটা এখন সম্ভব না। হ্যাঁ, তো ভিশনারি জিনিসটা হচ্ছে যে সামথিং আউট অফ দ্য বক্স, তুমি কোনো একটা জিনিস ইনোভেটিভভাবে ভাবছো, যেটা খুবই নর্মাল রিয়েলিস্টিক চিন্তা না, আমাদের সাধারণ জীবনে সেই চিন্তাটা আসে না, বা আমাদের যদি আমরা লজিক্যালভাবে ভাবি সেটাও আসে না, ঠিক আছে? সামথিং দ্যাট ইজ আউট অফ দ্য বক্স, সামথিং দ্যাট ইজ ইম্যাজিনেটিভ, অলরাইট? আচ্ছা, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিনিক, সিনিক কি বলছিলাম আমরা এটা মানে জানি, এটা মানে হচ্ছে ডাল, বুঝছো? আনঅ্যাট্রাকটিভ, ড্রেয়ারি, আগলি, ডাল, এগুলো আনঅ্যাট্রাকটিভ মানে কি আমার আকর্ষণীয় না, তাই না? একটু নেগেটিভ, পছন্দ হচ্ছে না। আগলি মানে কি কুৎসিত, ড্রেয়ারি মানে কি ডাল বললাম, তাই না? তো এগুলো কি সব নেগেটিভ না? সব নেগেটিভ। তাহলে অ্যান্সার কি হবে? সিনিকটা আমরা কি পড়ছি যে খুব সুন্দর, তাই না? সুন্দর মানে কি বিউটিফুল বা লাভলি, ঠিক আছে না? বিউটিফুল বা লাভলি। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন ইন মেনি অফ জয়নুলস পেইন্টিংস? এটা বলতে পারবা? এটা কিন্তু আমরা পড়ছিলাম, কোনটা ছিল? এটা ছিল রিভার, কারণ সে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পারে তার বড় হওয়া, চাইল্ডহুড সব কিছু, সো দ্যাটস ওয়াই এই নদীটা তাকে খুবই ইন্সপায়ার করতো, ঠিক আছে, তার সব পেইন্টিংয়ে। তারপরে দেখো এক্সিবিশন, এক্সিবিশনটা কি? এক্সিবিশনটা মিনিং বলছে, তাই না? আমরা বলি না আমরা একটা আর্ট এক্সিবিশনে যাই, চলো। আর্ট এক্সিবিশন মানে কি? আর্ট এক্সিবিশন তুমি গেলে কি দেখো? যে অনেক পেইন্টিংস, অনেক আর্টিস্টদের পেইন্টিংগুলো সব কিছু ডিসপ্লেতে থাকে। ডিসপ্লে মানে কি দেখাচ্ছে না তোমাকে, তার মানে এক্সিবিশনটা আমরা যদি ওই কনটেক্সট থেকে এক্সিবিশন ওয়ার্ডটা আনি, তার মানে কি হচ্ছে? তোমাকে দেখাচ্ছে কোনো কিছু। তাহলে এখানে হাইড মানে কি? মানে না দেখানো, হাইড করা, লুকানো। কনসিলমেন্টও সেম, হাইড করা। সিক্রেশন, সিক্রেশন মানে কোনো একটা জিনিস থেকে সিক্রেট হওয়া, মানে কোনো একটা জিনিস বস্তু হয়তো সিক্রেট হচ্ছে সেটা, এখানে সিক্রেশন হবে না। তাহলে একমাত্র শোটা মিলতেছে না, কারণ তোমাকে একটা জিনিস দেখাচ্ছে। আর্ট এক্সিবিশনে গেলা, তোমাকে পেইন্টিংস দেখানো হচ্ছে, সুন্দরভাবে ডিসপ্লে করা আছে, তুমি দেখতেছো, তার মানে কি তোমাকে দেখানো হচ্ছে না? এক্সিবিশন মানে কি শো না? তার মানে কি আমরা আর্ট এক্সিবিশন, আর্ট শো এগুলো বলে থাকি। এরপরে কি বলছে? অবটেইন মানে কি? কোন একটা জিনিস মানে অবটেইন করা। হ্যাঁ, আই অবটেইনড দ্য সেকেন্ড পজিশন ইন দ্য ক্লাস, তার মানে আমি সেকেন্ড হয়েছি, আমি সেই জিনিসটা কি করছি বলো তো? সেই জিনিসটা অ্যাকোয়ার করছি না? সেই জিনিসটা অবটেইন আর অ্যাকোয়ার হচ্ছে
সিনোনিমাস ওয়ার্ড। লুজ মানে কি? হারায় ফেলা। ফেইল মানে কি? ফেল করা, তাই না? তার মানে কি? অবটেনটা কি হবে? অ্যাকোয়ার হবে না? কোনো একটা জিনিস অবটেন করতেছি, আমি আয়ত্ত করতেছি। অলরাইট? আচ্ছা, এরপরে কি বলছে? দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? অপোজিট ওয়ার্ড না? অপোজিট ওয়ার্ড। অ্যান্টোনিম মানে কি? অপোজিট ওয়ার্ড না? ডিসস্যাটিসফ্যাকশনের অ্যান্টোনিম বলছে, তার মানে কি? স্যাটিসফ্যাকশন। তুমি স্যাটিসফাইড না তোমার কাজ নিয়ে, তুমি কি? স্যাটিসফাইড না। তাহলে এখন ডিসস্যাটিসফ্যাকশনের কি হবে? ডিসস্যাটিসফ্যাকশনের অ্যান্টোনিমটা কি? স্যাটিসফাইড। তুমি তোমার কাজ নিয়ে সন্তুষ্ট। ডিসস্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশন মানেটা কি? সন্তুষ্ট না? সন্তুষ্ট না? আচ্ছা, তাহলে এখানে দেখো মেলাইজ। মেলাইজ মানে কি জানো? তুমি খুবই কষ্ট, মানে ইউ আর লাইক কষ্টে আসো। তো আমরা ডিসস্যাটিসফ্যাকশন কি বুঝলাম? যে স্যাটিসফ্যাকশন না, তার মানে তুমি সন্তুষ্ট না, সেটাই কি? ডিসস্যাটিসফ্যাকশন না? তাহলে এটার বলছে কি? কি বের করতে বলছে? বলছে যে অপোজিট ওয়ার্ড বের করতে। তাহলে এখন সন্তুষ্ট কোথায় হবে? কোনটাতে সন্তুষ্ট বুঝতে পারতেছো? মেলেজ মানে কি জানো? আনহ্যাপিনেস। মেলেজ মানে হচ্ছে আনহ্যাপিনেস। লাইক আনহ্যাপিনেস, ডিসস্যাটিসফ্যাকশন একটু কাইন্ড অফ সিমিলার লাগতেছে না? তাহলে তো হলো না, অ্যান্টোনিম তো চাইছে। ডিসকন্টেন্ট, সেম, তুমি সন্তুষ্ট না। ডিসঅ্যাফেকশন, সেটাও মিলে না, একমাত্র কন্টেন্টটা মিলে, তাই না? তাহলে কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট, বুঝছো? তাহলে স্যাটিসফ্যাকশনের আরেকটা যদি সিনোনিমস, এখন তোমাকে যদি বলা হয় যে স্যাটিসফ্যাকশনের আরেকটা সিনোনিম দাও, একটা সিনোনিম, তাহলে কি হবে? কন্টেন্ট হবে না? আচ্ছা, এটা। আচ্ছা, আমি মনে হয় আগের স্লাইডে একটা মিনিং লিখি নাই। আচ্ছা, রিলিঙ্কুইশ মানে কি জানো? কোনো একটা জিনিস গিভ আপ করা। ভলান্টারিলি আমি নিজে নিজে কোনো একটা কাজ ছেড়ে দিলাম, রিলিঙ্কুইশ করলাম, ঠিক আছে? গিভ আপ করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে কি হলো? কন্টেন্ট আসলো। আচ্ছা, এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো, তোমাদের এগুলো সবই হোমওয়ার্ক দিয়ে দিব, তোমার নিজের এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিই কোথায় কি হবে। জয়নুল আবেদিন কিভাবে ফেমাস হয়? তার ফ্যামিন বেঙ্গলের যে পেইন্টিংস আছে ওগুলো, প্লাস 1969-এ যে ম্যাস মুভমেন্টের একটা 65 ফিট স্ক্রোলের পেইন্টিং আছে সেটা, আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে 1970 সাইক্লোন, সেখানে যে সাফারিংস অফ পিপল ডেপিক্ট করা আছে সেটা, সব কিছু মিলে সে হচ্ছে ফেমাস হয় থ্রু হিজ আর্ট ওয়ার্কস, থ্রু হিজ আর্টিস্টিক ট্যালেন্ট, তাই না? থ্রু হিজ আর্টিস্টিক ট্যালেন্ট। আচ্ছা, থিমস অফ হিজ ফেমাস স্কেচেস কী কী ছিল? যেটা বেঙ্গল ফ্যামিন ছিল সেটা কি? দুর্ভিক্ষ নিয়ে, মানুষের সাফারিংস, মানুষের ডেপ্রিভেশন, মানুষের স্টারভেশন, ওগুলো নিয়ে সে ছবি আঁকিয়েছেন, তাই না? তারপরে সাইক্লোনেরটা সেম, সাইক্লোনে মানুষের যে কষ্ট হচ্ছিল, সাইক্লোনে মানুষ যেভাবে সাফার করছিল, যে ডেভাস্টেশনটা হয়েছিল, সেগুলো নিয়ে। ম্যাস মুভমেন্টও সেম, তার মানে স্ট্রাগলস, সাফারিংস অ্যান্ড প্রোটেস্ট, এগুলোর মধ্য দিয়ে সে হচ্ছে তার এগুলোই ছিল তার কি? তার যে ফেমাস স্কেচেস, সেগুলোর মূল যে থিম, রাইট? আচ্ছা, রিগার্ডিং হিজ এডুকেশন, এডুকেশনটা এখানে নাই, এডুকেশনটা বাদ। এখানে কি বলছে? ব্রহ্মপুত্র রিভার কিভাবে, তার যে সিনিক বিউটি, তার যে লাভলি একটা লাভলি ব্যাঙ্ক, অর দ্য সিনিক বিউটি অফ দ্য ব্যাঙ্ক অন দ্য ব্রহ্মপুত্র রিভার, সব কিছু তাকে মোটিভেট করতো, তাকে ইনফ্লুয়েন্স করতো। সেই নদীর চিত্র সে কিন্তু অনেকভাবে, অনেক রূপে তার আর্ট ওয়ার্কের মধ্যে আসছে, তাই না? ওইটাই। তারপরে আচ্ছা, এই যে হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট কেন বলা হয় জানো তাকে? কারণ সে হচ্ছে মানুষের দুঃখ, মানুষের সাফারিংস, মানুষের মিজারি, মানুষের স্টারভেশন, সব কিছু নিয়ে সে ছবি আঁকাতো। হ্যাঁ, সেগুলো সে তার চিত্রকর্মের মধ্য দিয়ে প্রকাশ করত। হ্যাঁ, দ্যাটস ওয়াই হি ইজ কল্ড অ্যান হিউম্যানিটেরিয়ান অর হোয়াট? অল্ট্রুইস্টিক আর্টিস্ট, তাই না? অল্ট্রুইস্টিক আমরা কি পড়ছিলাম? অল্ট্রুইস্টিক মানে হচ্ছে মানুষকে হেল্প করে, মানুষের জন্য কাজ করে। আচ্ছা, আমরা এখন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, ঠিক আছে? আমরা প্যারাগ্রাফটা পড়লাম, প্যাসেজটা পড়লাম পুরোটুকু, পড়ে এখন আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলি চটচট। কারণ তোমাদের এরকম আসবে না যে একটা প্যাসেজ দেওয়া থাকবে সিমিলার টু ইয়োর টেক্সট বুক প্যাসেজ, ওখান থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল ইট উইথ সুইটেবল ওয়ার্ডস। আর এখানে কিন্তু কোনো মানে ইউ উইল নট বি গিভেন এনি ক্লুজ
সো তোমার এখানে নিজের মতো উইদাউট ক্লুজ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা এখানে আমরা একটা প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা দেখো, কিশোরগঞ্জ ইজ দ্য ড্যাশ প্লেস অফ জয়নুল আবেদিন। কিশোরগঞ্জে তার কি হয়? কিশোরগঞ্জে তার জন্ম হয়, তাই না? তাহলে কি আমরা হোমল্যান্ড প্লেস লিখবো? না। মাদারল্যান্ড প্লেস লিখবো? না। কি লিখবো? লিখবো বার্থ প্লেস, তাই না? তার এখানে জন্ম হয় না, জন্মস্থান, জন্মস্থান, ঠিক আছে? আচ্ছা, জয়নুল আবেদিন হু ওয়াজ আ ড্যাশ বাংলাদেশি পেইন্টার। উনি কীরকম টাইপের বাংলাদেশি পেইন্টার ছিল? কীরকম টাইপের বাংলাদেশি পেইন্টার ছিল? সে ফেমাস ছিল, তাই না? বা রিনাউন্ড ছিল, ফেমাস বা রিনাউন্ড ছিল। আবেদিন ড্যাশ দ্য রিভার ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য ওপেন নেচার ফুল অফ ড্যাশ বিউটি। এটা কি হবে বলো তো? এখন কি হবে? আবেদিন ড্যাশ দ্য রিভার ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য ওপেন নেচার ফুল অফ ড্যাশ বিউটি। আমরা এই ড্যাশ বিউটিটা একটু আগেই টেক্সটে পড়লাম না? কীরকম? লাভলি বা সিনিক, তাই না? লাভলি বিউটি একটু রিটার্ন, মানে জিনিসটা খুব রিপিটেটিভ হয়ে যায়। আমরা কি লিখবো? সিনিক বিউটি, তাই না? সিনিক বিউটি। ও আচ্ছা, এটাই তো লিখলাম না। তাহলে আবেদিন ড্যাশ দ্য রিভার, আবেদিন কি করতো? আবেদিন ওয়াজ ইনফ্লুয়েন্সড, তাই না? ওয়াজ ইনফ্লুয়েন্সড। আবেদিন ওয়াজ ইনফ্লুয়েন্সড বা আচ্ছা না, কারণ কি বলছে? উইথ আ সুইটেবল ওয়ার্ড। এই যে তোমাদের অনেকে মনে হতে পারে যে হ্যাঁ আবেদিন ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য রিভার, কিন্তু এখানে কি বলছে? কোয়েশ্চেনে একটা ওয়ার্ড লাগবে। ইউ ক্যান নট ইউজ আ ফ্রেজ। আমি যদি বলি আবেদিন ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, তিনটা ওয়ার্ড চলে আসে না? তাহলে কিন্তু তোমার কোয়েশ্চেনের সাথে অ্যান্সারের হচ্ছে না। তোমার একটা ওয়ার্ডে লিখতে হবে, একটা সুইটেবল ওয়ার্ড হতে হবে, তাই না? তাহলে কি লিখতে পারে? আবেদিন লাভড দ্য রিভার ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য ওপেন নেচার। লিখলে তো সমস্যা নেই, ইট মেক্স সেন্স, রাইট? কারণ সে চাইল্ডহুড থেকে এখানে ছিল, লাভড দিলাম, হ্যাঁ। আচ্ছা, আবেদিন গট ড্যাশ ফ্রম দ্য বোথ দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য ওপেন নেচার। সে কি হয়? হি গট ইনফ্লুয়েন্সড। যদি আমি এখানে ইনফ্লুয়েন্সড দেই, হ্যাঁ, ইনফ্লুয়েন্স দিলে কি ভুল হবে? হি গট ইনফ্লুয়েন্সড ফ্রম বোথ দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য ওপেন নেচার। এটা ভুল হতো, কারণ কি জানো? ইনফ্লুয়েন্সডের পরে বাই হয়, ইনফ্লুয়েন্সডের পরে বাই হইতো, ঠিক আছে? যদি আমি ইনফ্লুয়েন্স দিতাম আবেদিন গট ইনফ্লুয়েন্সড বাই বোথ দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য ওপেন নেচার, বাট যেহেতু এখানে ফ্রম একটা প্রিপোজিশন দেওয়া আছে, তাহলে হি গট ইন্সপিরেশন, তাই না? হি গট ইন্সপিরেশন। বুঝতে পারছি কেন এটা হইল না? কারণ এইখানে তোমার ফ্রম প্রিপোজিশনটা দেওয়া আছে, দ্যাটস ওয়াই এখানে ইনফ্লুয়েন্সটা হবে না। দেখি আমরা একটু অ্যান্সার মিলাই। দেখো, কিশোরগঞ্জ ইজ দ্য বার্থ প্লেস, এই যে বার্থ প্লেস হইল না? হু ওয়াজ আ ফেমাস বা রিনাউন্ড আর্টিস্ট, আবেদিন লাইকড, আমরা লাভড দিছি, একই। সিনিক বিউটি দিছি, গট ইন্সপিরেশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলো তোমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা এটা আগে সলভ করবা নিজেরা, করে তারপরে অ্যান্সার মিলাই নেবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর যে কোনো ধরনের সমস্যা হলে ওয়ান শটের যে পেজ আছে ওখানে আমাকে মেনশন করে কোয়েশ্চেন আস্ক করলেই হবে, কোনো সমস্যা নাই। আই উইল ট্রাই টু রিচ আউট টু ইউ অ্যান্ড অ্যান্সার ইউর প্রবলেমস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে এটাও হোমওয়ার্ক। দুইটা আমি হোমওয়ার্ক দিচ্ছি কারণ জয়নুল আবেদিন নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি, ঠিক আছে? এখন আমরা আরেকজনকে নিয়ে কথা বলবো, এটাকে পার্থপ্রতিম মজুমদার, ঠিক আছে? আমরা যে আগে পড়লাম, আগের জন কি ছিল? শিল্পাচার্য জয়নুল আবেদিন, সে হচ্ছে একজন চিত্রশিল্পী ছিলেন, তাই না? এখন আমরা আসব পার্থপ্রতিম মজুমদার। পার্থপ্রতিম মজুমদার হচ্ছে মাইম আর্টিস্ট ছিলেন। মাইমটা কি? মাইম হচ্ছে একটা জেস্চার দিয়ে, তুমি তোমার ইশারা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি একটা কথা প্রকাশ করবা বা কোনো একটা আর্ট ফর্ম এক্সপ্রেস করবা, বাট তুমি মুখে কোনো কথা বলবা না। তোমার ভার্বালি বা ওরালি তুমি কোনো কথা বলবা না, কোনো উচ্চারণ হবে না, বাট হোয়াটস গোনা হ্যাপেন, ইউ আর গোনা অ্যাক্ট ইট আউট, অর লাইক জেস্টার্সের মাধ্যমে তুমি তোমার ইশারা, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি আর্টটাকে এক্সপ্রেস করতেছো, ঠিক আছে?
আমরা একটু পড়ে তখনই বুঝে যাবো, পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলা আছে? কালচারালি রিচ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেটা খুবই এনরিচড, তাই না? আমাদের ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুই। এরকম একটা দেশে, আমাদের দেশে কার জন্ম? এই যে পার্থপ্রতিম মজুমদারকে রেফার করা হচ্ছে, ঠিক আছে? যার খ্যাতি, তাই না? ফেম মানে কি? খ্যাতি বুঝাই আমরা। তার খ্যাতি তাকে দেশের বাহিরে, এই যে অ্যাক্রস দ্য বর্ডার বলতে দেশের বাহিরে বুঝাচ্ছে না? অ্যাক্রস দ্য বর্ডার মানে কি? দেশের বাহিরেও তার খ্যাতি আছে, তার নাম আছে, তার সুনাম আছে। হ্যাঁ, সে ইন্টারন্যাশনালি রেকগনাইজড। সেম জয়নুল আবেদিন কি ছিল? ইন্টারন্যাশনালি রেকগনাইজড একজন চিত্রশিল্পী ছিলেন। আর পার্থপ্রতিম মজুমদারও হচ্ছে মাইম আর্টিস্ট, দেশ বিদেশ সবাই তার নাম জানে, ঠিক আছে? অ্যাক্রস দ্য বর্ডার বলতে আমরা বাংলাদেশের বর্ডারের বাহিরের কথা বলতেছি, ঠিক আছে? অ্যাক্রস দ্য বর্ডার মানে হচ্ছে দেশের বাহিরে, ইন্টারন্যাশনাল। অলরাইট, আচ্ছা। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার? হি ইজ আ মাস্টার পারফর্মার অফ মাইমিং আর্ট। মাস্টার মানে কি? কোনো একটা জিনিসের প্রতি দক্ষ, প্রতিভাবান, ঠিক আছে? মাস্টার মানে হচ্ছে প্রতিভাবান, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটার ভোকাবুলারি স্লাইড আছে, কোনো সমস্যা নেই, আমরা ওখান থেকেও এক্সপ্লেন করব। আচ্ছা, মাইমিং আর্টটা কি বুঝালাম না আমি? মাইমিং আর্টটা হচ্ছে যে আমি কথা বলবো না, ভার্বালি কোনো কিছু উচ্চারণ হবে না, আমি আমার অঙ্গভঙ্গি, আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমি আমার জেস্চার, ইশারার মাধ্যমে আমি কোনো একটা জিনিস এক্সপ্রেস করব। সেই যে আর্ট ফর্মটা, সেই যে শিল্পটা, সেটাই কি? সেটাই হচ্ছে মাইমিং, ঠিক আছে? এটার উচ্চারণটা কি? এই যে আমরা মাইম বলি তো, ওকে? আচ্ছা, ঠিক আছে। তারপর কি বলেছে? ইফ ফুড ইজ দ্য নিউট্রিশন ফর আ বডি, আর্ট ইজ দ্য নিউট্রিশন ফর সোল। আমরা খাবার খাইলে, এটা আমাদের খাবারটা কি? আমাদের শরীরের জন্য পুষ্টি না? পুষ্টি দিচ্ছে আমার দেহকে, আমার শরীরকে। আর্ট হচ্ছে বা শিল্প হচ্ছে আমাদের যে আত্মা, আমাদের যে সোল, সেটার জন্য পুষ্টি কি? শিল্প, ঠিক আছে? এই আর্ট। To keep the souls alive and fresh, different arts like music, dance, painting have evolved during the ancient time. মানে আমাদের সোল বা আমাদের আত্মাকে মানে লাইভলি রাখতে, ফ্রেশ রাখতে, জীবন্ত রাখতে আমরা বিভিন্ন ধরনের শিল্প চর্চা করে থাকি। শিল্পগুলো আমাদের টাইম টু টাইম আরও নতুন নতুন আসতেছে, অ্যাড হচ্ছে, বা সব কিছু আমাদের কিসের জন্য? আমাদের আত্মা যেন, আমাদের সোল যেন লাইভলি থাকে, ফ্রেশ থাকে, সেই জন্য, তাই না? আচ্ছা, তারপর দেখো, হিউম্যান কাইন্ড হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস হিমসেলফ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ সিভিলাইজেশন। হিউম্যান কাইন্ড, দেখো তুমি কথা বলতেছো, এটা কিন্তু কথা বলতেছো, বাট তুমি যখন মিউজিকের থ্রুতে কোনো একটা জিনিস কমিউনিকেট করতেছো বা এক্সপ্রেস করতেছো, তখন কি হচ্ছে? জিনিসটা শৈল্পিকভাবে তুমি প্রকাশ করতেছো বা এক্সপ্রেস করতেছো। বাট আলটিমেটলি কি? উই আর ট্রাইং টু এক্সপ্রেস আওয়ারসেলস, উই আর ট্রাইং, আমাদের যে মনোভাব, আমাদের যে থট প্রসেস, সব কিছু এক্সপ্রেস করার জন্যই তো আমরা এই আর্ট ফর্মস, বিভিন্ন টাইপ আর্ট, মিউজিক, ডান্স, অ্যাক্টিং, ড্রামা সব কিছু করতেছি, তাই না? সেটাই। আর এটা হচ্ছে মানব জাতির একেবারে শুরু থেকে, হ্যাঁ, সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন কি হয়? আমরা হচ্ছে নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য আমরা বিভিন্ন ধরনের আর্ট ফর্মস ইউজ করে থাকি, এগুলো ইভলভ হচ্ছে ওটার জন্য। These expressions have taken the forms of art with the touch of creativity in expressing the untold in silence. মানে তুমি চুপ আছো, তুমি সাইলেন্ট আছো, তুমি কোনো কিছু বলছো না, তার মানে যে তোমার মনের মধ্যে কিছু চলছে না, বা তোমার মাথার মধ্যে যে কোনো একটা চিন্তা চলতেছে না, সেটা তো তুমি জানো না, মানে সেটা তো আরেকজন বুঝতে পারতেছে না। বাট এই যে এই সাইলেন্সের মধ্যেও যে কোনো একটা জিনিস আছে হিডেন, সেই জিনিসটা প্রকাশ করার জন্য আমরা কি মিউজিক, ডান্স, পেইন্টিং, ড্রামা, এরকম অনেক টাইপের, মাইমিং, অনেক টাইপের আর্ট ফর্মস ইউজ করে থাকি, ঠিক আছে? It is an art of depicting a character, mood, idea or narration through gestures and bodily movements without any utterance. এই যে মাইমিংটা কি? It is the art of depicting a character, mood, idea or narration, কিসের মাধ্যমে? জেস্চার, ইশারা, রাইট? বডিলি মুভমেন্ট মানে হচ্ছে তোমার অঙ্গভঙ্গি, উইদাউট এনি আটারেন্স। তিনটা জিনিস বলছি, তোমার জেস্চার ইউজ করবা, তার মানে কি? তোমার ইশারার মাধ্যমে জেস্চার হলো। তারপরে কি বলছি? তুমি তোমার বডিলি মুভমেন্টস বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাবা, তোমার অঙ্গভঙ্গি, বডি
মুভমেন্টস। আরেকটা কি হবে, কোনো ভার্বাল কোনো কিছু উচ্চারণ করো না, তুমি মুখে কোনো কথা বলবা না, তার মানে কি কোনো কিছু উচ্চারণ করতেছো না, আটারেন্স হচ্ছে না, তাই না? আচ্ছা, দিস এনশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট মানে কি বিনোদন, তাই না? It represents the primitive time when people would use science as a medium of communication. যখন আমাদের প্রিমিটিভ টাইম মানে কি একেবারে প্রাচীন সময়ের কথা বলা হচ্ছে না, প্রিমিটিভ টাইম একেবারে প্রাচীন সময়ের কথা বলা হচ্ছে। তো যখন আমরা কথা বলতে শিখি নাই, সিন্স একেবারে আমাদের সিভিলাইজেশনের শুরুর দিকে, যখন একেবারে পৃথিবীতে মানুষ যখন দেয়ার ওয়াজ নো ফর্মড একেবারে স্ট্রাকচার্ড অর লাইক রিজিড ল্যাঙ্গুয়েজ যখন ছিল না, ভাষা ছিল না যখন একেবারে রিজিড, তখন কি মানুষ বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বলতেছে যে এটা হয়েছে বা ওইটা হয়েছে, তাই না? তারপর আস্তে আস্তে উইথ টাইম ল্যাঙ্গুয়েজ আসে, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন জায়গায় জায়গায় রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আসে, এইভাবে আসছে। দেখো শুরুর দিকে মানুষ কি করতো, মানুষ হচ্ছে এক্সপ্রেস করতো বিভিন্ন ইশারা করে, অঙ্গভঙ্গি করে। আমি যখন এটা করতেছি তার মানে তুমি কিন্তু অটোমেটিক বুঝতেছো উপরে, আমি মুখে না বললেও উপরে। আমি যদি এমন বলি আমার রাইট হয়, তোমাদের তাহলে হয়তো লেফট, সো তার মানে কি আমি এই ইশারা দিয়ে আমি আমার ইমোশনস আমি এক্সপ্রেস করতেছি, কমিউনিকেট করতেছি, তাই না? বা আমি কোনো একটা জিনিস বলতে চাই, বাট আমি ইশারা বা অঙ্গভঙ্গি দিয়ে আমি ওটা বুঝাচ্ছি উইদাউট এনি আটারেন্স, তাই না? এই যে তার মানে when people used to sign language, সাইন্সের মাধ্যমে যখন কথা বলতো, সেই দিকটার দিকে একটা ফোকাস থাকে মাইমিংয়ের জন্য, মাইমিং আর্টের ক্ষেত্রে। The boy named Partha Majumder from Pabna overwhelmed people with his art. ও overwhelmed বলতে বোঝাচ্ছে যে কোন মানে মানুষকে খুবই ও মাই গড, দে আর লাইক হোয়াট, মানুষ এত সুন্দরভাবে এক্সপ্রেস করা যায়, মুখে কোনো কথা বলতেছে না। তুমি যখন গান করতেছো তখন কিন্তু তুমি মুখে আওয়াজ মানে তুমি শব্দ উচ্চারণ করতেছো, রিদমস আসতেছে, বিটস আসতেছে, সব কিছু মিলাই একটা তুমি কথার মাধ্যমে, লিরিক্সের মাধ্যমে তুমি একটা তোমার ইমোশনস কমিউনিকেট করতেছো। বাট মাইমিংটা কি, তুমি কিন্তু কোনো কথা বলতেছো না, সো একটা এক্সপ্রেশন, বডি জেস্চার, বডি মুভমেন্ট দিয়ে কোনো একটা জিনিস তুমি এক্সপ্রেস করতেছো, কমিউনিকেট করতে পারতেছো, সেটা মানুষকে খুবই অবাক করে দেয়, ঠিক আছে, অবাক করে দেয়। তারপর দেখো হি লেফট পিপল মেসমারাইজড। মেসমারাইজড মানে কি আমরা জানি, মেসমারাইজড মানে হচ্ছে মন্ত্রমুগ্ধকর, মন্ত্রমুগ্ধ করে দেয়, মানে হচ্ছে তুমি পুরো ইউ আর স্টাক লাইক হোয়াট জাস্ট হ্যাপেন্ড, এরকম টাইপ, তুমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। বাই হিজ গ্রেসফুল প্রেজেন্টেশনস অফ আর্ট অফ সাইলেন্স। তাহলে মাইমিংটাকে আরেকটা কি বলা হয়, আর্ট অফ সাইলেন্স, তাই না? মাইমিংটাকে আরেকবার যদি বলি আমরা আর্ট অফ সাইলেন্সও বলা হয়। It was like a new era in theatre art in Bangladesh when Partha came with effort to make people look at their everyday experience but in a new form. আর সে কী করতো, যে সে নর্মাল মানুষের যে এভরিডে এক্সপিরিয়েন্স, এভরিডে যেসব কাজ করতেছে, এভরিডে লাইফ, এভরিডে স্ট্রাগলস, সেগুলো সে মাইমিংয়ের মাধ্যমে প্রকাশ করতো। সো তার মানে কি মানুষ তাদের নিজেদের জীবনটাই দেখতে পারে ইন আ নিউ ফর্ম। বিকজ থিয়েটার আর্ট মানে কি, আমরা যে স্টেজ পারফরমেন্স দেখতাম না, বিভিন্ন স্টেজ পারফরমেন্স হয়, থিয়েটার পারফরমেন্স হয়, তো সেগুলোতে কি আমরা মুখে কথা বলতেছি, আমরা অ্যাক্টিং করতেছি, আমরা ড্রামা করতেছি, সো এক একজন এক একটা ক্যারেক্টার প্লে করতেছে, ওর ডায়ালগগুলো বলতেছে, আমি আমার ডায়ালগগুলো বলতেছি, বাট এইখানে কিন্তু ডায়ালগ নাই, বাট ইট ইজ আ ফর্ম অফ অ্যাক্টিং, তাই না? আর্ট অফ সাইলেন্স, অ্যান্ড একটা সাইলেন্সের একটা মানে অ্যাক্টিংয়ের একটা ফর্ম, বাট যেখানে তুমি কোনো মুখে কোনো কথা বলবে না, মুখে কোনো উচ্চারণ হবে না, আটারেন্স হবে না। তারপরে কি বলেছে, হি মেড পিপল রিভিল মিনিংস ফর অল ট্রিভিয়াল থিংস অফ লাইফ উইচ দে ইউজুয়ালি উড ওভারলুক। ট্রিভিয়াল মানে কি জানি, ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। আমাদের জীবনে অনেক জিনিস হয় যেগুলো আমরা মনে করি এগুলো তুচ্ছ, এগুলোর কোনো ইম্পর্টেন্স নাই, ট্রিভিয়াল ম্যাটার্স। এই ট্রিভিয়াল বলতে আমরা বুঝি খুব তুচ্ছ, হ্যাঁ, of little importance. আচ্ছা, he used to depict stories of sadness, laughter, different characters, birds, insects, or even animals through his miming. Sadness বিভিন্নভাবে তোমার তুমি স্যাড আছো, তুমি যে সবসময় কাঁদবা স্যাডনেসের জন্য সেটা না, তুমি হয়তো চুপ আছো, তোমার চোখের মধ্যে পানি, বাট আবার তুমি কাঁদতেছো না, মানে
স্যাডনেস ইটসেলফ এত একটা ভাস্ট, অর হ্যাপিনেস, অ্যাঙ্গার, সব কিছু এক একটা ইমোশনের মধ্যে না অনেক ভাস্টনেস থাকে। তো সেইগুলোকে সে এই একটা নিয়ে প্রত্যেকটা নিয়ে সে হচ্ছে মাইমিংয়ের মতো করে সেটা এক্সপ্রেস করতো। ঠিক আছে, বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন রোল প্লে করতো, সে বার্ডের মতো করতো বা ইনসেক্টসের মতো রোল প্লে করতো, ইভেন অ্যানিমালস। ঠিক আছে, থ্রু হিজ মাইমিং। তারপরে কি বলেছে, এই যে পোর্ট্রেয়াল অফ আ থিফ স্টিলিং, একটা চোর যখন কোনো কিছু চুরি করে সেটার যে একটা অ্যাকশন, অ্যাক্টিং, সেটা সে করে দেখাইছে, বাট উইদাউট এনি আটারেন্স। তারপরে দেখো ওয়ান সাইডেড লাভ, একতরফা ভালোবাসা, সেটারও কি সে মাইমিংয়ের থ্রুতে প্রকাশ করছে। পিকিং আপ ফ্লাওয়ার, ফুল উঠাচ্ছে, একটা জায়গা থেকে গাছ থেকে হয়তো ফুল উঠাচ্ছে, প্লাক করছে, সেই জিনিসটারও সে মাইমিংয়ের থ্রুতে উইদাউট ইউজিং এনি সর্ট অফ ল্যাঙ্গুয়েজ অর আটারেন্স সে ওই ইমোশনটা সে কমিউনিকেট করছে। কিসের থ্রুতে? থ্রু হিজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিজ জেস্টার্স, তার মানে অঙ্গভঙ্গি আর তার ইশারার মাধ্যমে। তারপরে কি, পিকিং আপ ফ্লাওয়ার অ্যান্ড হার্টিং ইট, তাই না? তার মানে কি, ফুলটা ছেঁড়ার পরে সেটাকে মানে আমি হার্ট করলাম। এইসব যে ড্রামা, আমরা একটা জিনিস হয়তো অনেকে জানি না, আমরা মনে করি কি স্টেজ ড্রামা বা যে কোনো ধরনের আর্টিস্টিক জিনিসপত্র দেখবা বেশিরভাগই না খুব মেটাফরিক থাকে। হ্যাঁ, আমি যেটা মানে লিটারাল মিনিং যেটা বলতেছি, যে আমি ফুল উঠাইলাম আর ফুলটাকে হার্ট করলাম, সব আর্টিস্টিক ক্ষেত্রে না সেই মিনিংটা বোঝায় না, এটা একটা মেটাফরিক থাকে। হ্যাঁ, হয়তো তুমি একজনকে খুবই বেশি কোনো একটা তোমার লাইফে কোনো একটা তোমার একটা ফ্রেন্ড তোমাকে অনেক ইম্পর্টেন্স দিল, পরে তারপর তোমার সাথে তোমার কোনো একটা ছোটো একটা ইস্যু নিয়ে কোনো ঝগড়া লেগে গেলো, তোমার ফ্রেন্ড চলে গেলো, তোমার সাথে থাকবে না, ফ্রেন্ডশিপ ব্রেকআপ, কাটতি হয়ে গেছে। তার মানে কি, এই যে এরকম টাইপের মানে কোনো একটা ইনডেপথ একটা মিনিং থাকে, বুঝছো? একটা মেটাফরিকভাবে আমরা ইউজ করে থাকি, একটা লিটারাল মিনিং থাকে, একটা ফিগারেটিভ মিনিং থাকে। হ্যাঁ, তো এইভাবে আমাদের নেচারে, আমাদের প্রকৃতিতে যে ছোটো ছোটো চেঞ্জেস আসে, সেই সব চেঞ্জেস নিয়ে সে কাজ করেছে। হিজ অ্যাকশন অফেন লেড অডিয়েন্স টু দেয়ার কনসার্নস অ্যান্ড অন ডিফারেন্ট ইস্যুস। মানে অনেকে যে এই যে দেখো, এই যে ছোটো ছোটো থটসগুলো, যে একটা চোর চুরি করতেছে, এটা নিয়ে কখনো হয়তো একটা অডিয়েন্স ওইভাবে ভাববে না যেভাবে তার অ্যাকশন বা তার অ্যাক্ট করার পরে মানুষ ভাবতেছে। ঠিক আছে, ওই জিনিসটাই তার মানে তার কাজগুলো দিয়ে খুব নিজেকে খুব আলাদা করে ডিস্টিংশন ক্রিয়েট করতে পারতো, ইউনিকনেসটা ক্রিয়েট করতে পারতো। হি ইজ রিগার্ড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ মাইমিং ইন বাংলাদেশ। তার পায়োনিয়ার মানে কি, প্রথম ইনিশিয়েটার। আচ্ছা দেখো, সিভিলাইজেশন মানে কি, সভ্যতা, কার্টসি অর লাইক কি সিভিলিটি, এটা সিভিলাইজেশন, মানব জাতির যে আমাদের সভ্যতা, সেটাই হচ্ছে সিভিলাইজেশন, তাই না? আচ্ছা, কনসায়েন্স মানে কি, বিবেক। কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, মোরাল সেন্স। তুমি কি প্রিন্সিপালস, তুমি এখন কনসিয়াস থাকবা কিনা, তুমি কোনো একটা জিনিস অর্গানাইজডভাবে করবা কিনা, নাকি তোমার এত কিছু যায় আসে না, ওরকমভাবে। হ্যাঁ, বিবেকটাকে বোঝায় হচ্ছে কনসিয়াস। ঠিক আছে, মোরাল সেন্স, তোমার কাছে সত্যটা সত্য, মিথ্যাটা মিথ্যা, সেটা। তারপর ডেলিকেট মানে কোনো জিনিস খুব নাজুক, খুবই কি বলবো, ভঙ্গুর, হালকা। দেখো, খুবই ভঙ্গুর বা হালকা। ফ্র্যাজাইল, যেটা খুব সহজে ভেঙে যেতে পারে, খুবই ভালনারেবল। ঠিক আছে, ফ্র্যাজাইল বা মিজারেবল এই মিনিংয়েও বোঝানো যায়। ইভলভ মানে কি, কোনো একটা জিনিস বড় হচ্ছে বা বিকশিত হচ্ছে, যে বিকশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে। যেমন ধরো ডেভেলপড, অ্যাপেয়ার, তার মানে না উইথ টাইম জিনিসগুলো ডেভেলপ হচ্ছে, উইথ টাইম এগুলো অ্যাপেয়ার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ফেম কি বলছিলাম, খ্যাতি, তাই না? ফেম মানে হচ্ছে খ্যাতি, রেপুটেশন, নেম, স্টেটাস, এগুলা। জেস্টার কি বলেছি, ইঙ্গিত, অঙ্গভঙ্গি, আকার, এগুলো। হ্যাঁ, জেস্টারটা এখানে পশ্চার হবে না, জেস্টার মানে হচ্ছে ইশারা। ঠিক আছে, ইন্ডিকেশন, তুমি একটা কোনো তোমার ইশারা দিয়ে, তুমি জেস্টারের মাধ্যমে তুমি কাউকে কোনো কিছু বুঝাচ্ছ। হ্যাঁ, পশ্চারটা ইউজুয়ালি আমরা হ্যান্ড মুভমেন্ট বা কোনো একটা লিমসের মুভমেন্টের থ্রুতে, আমরা বডি মুভমেন্টের থ্রুতে আমরা পশ্চারটা বুঝাই, বাট জেস্টারটা হচ্ছে ইশারা। ঠিক আছে, ম্যাস্টার কি বলেছিলাম, দক্ষ বা প্রতিভাবান বলছিলাম না? তার মানে কি, সামওয়ান হু ইজ আ মাস্টার অ্যাট সামথিং, সামওয়ান যে কোনো একটা জিনিসে এক্সপার্ট। এই যে দক্ষ মানে কি, এক্সপার্ট না, দক্ষ মানে এক্সপার্ট না, প্রতিভাবান, জিনিয়াস। মানে মাস্টার মানেই হচ্ছে যে কোনো মাস্টার, মানে সে সব ওইটাতে দক্ষ। সেই যে মাইমিংয়ে সে দক্ষ ছিল, মাস্টার পারফর্মার, তার মানে সে খুব দক্ষ একজন পারফর্মার মাইমিংয়ের। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আবার একটু এমসিকিউ সলভ করি। কি বলছে, আর্ট এনরিচেস আওয়ার হোয়াট,
আমরা পড়েছিলাম যে খাবার যেমন আমাদের শরীরের জন্য খুবই দরকার, প্রয়োজনীয়, সেভাবে আর্ট কিসের জন্য প্রয়োজনীয়? আমাদের সোলের জন্য, আমাদের আত্মার জন্য, তাই না? এখানে কোনটা অ্যান্সার হবে বলো তো? তোমরা পজ করে করে এমসিকিউটা আমি বলি আরেকবার বলতেছি যে যখন আমি এমসিকিউ পড়াচ্ছি, তোমাদের যেহেতু রেকর্ডেড ক্লাস যাচ্ছে, তোমরা এমসিকিউ টাইমে পজ করে নিবা। আপু যাই বলতেছি না কেন, আমরা পজ করে নিব, সলভ করব, ঠিক আছে? সলভ করার পরে আমরা আবার রিজিউম করে দেখব যে আপু কি ঠিক অ্যান্সারটা বললাম কিনা, আপুর সাথে মিললো কিনা, ঠিক আছে? আর যদি না মিলে সেটার আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন দিয়ে দিব যেন কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর্ট এনরিচেস আওয়ার কী হবে তাহলে? আর্ট এনরিচেস আওয়ার হার্ট। হার্ট মানে কি? সোল, হার্ট, সব কিছু, মানে আমাদের ইনার যে একটা পিস, ইনার যে একটা সোল, হার্ট, সেই জিনিসটাকে এটাকে এনরিচ করে কে? আর্ট বা শিল্প, তাই না? কারণ মোশন, নোপ। ডেইলি টাস্ক এনরিচ করে না। অনেকে এটা ডেইলি টাস্ক হিসেবে, আর্ট জিনিসটা ডেইলি টাস্ক হিসেবে হয় না, আর্ট জিনিসটা অনেকের প্যাশন হিসেবে করে। যেমন আমি নিজে গান করি, নাচ করি, করতাম আর কি, আবৃত্তি করি, এগুলো সব কিছু আমার প্যাশন, আমি এটা আমার ডেইলি টাস্কের মধ্যে ইনকর্পোরেট করি না। হেরিটেজ, এটা কি হেরিটেজ? আর্ট কিন্তু এনরিচেস আওয়ার হার্ট। হেরিটেজ মানে হ্যাঁ, আমাদের যে ঐতিহ্য সেখানে আর্টের অনেক ভূমিকা আছে, বাট এটা আমাদের এনরিচ করে, ইয়েস। বাট আমরা কনটেক্সটটা কোন কনটেক্সটে পড়তেছি যে আমাদের আর্ট আমাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করছে, আর্ট আমাদের কিভাবে ইম্প্যাক্ট করছে, কিভাবে এনরিচ করছে আমাদের হার্টকে বা সোলকে, তাই না? আচ্ছা, ইন দ্য এনশিয়েন্ট টাইম পিপল উড কমিউনিকেট বাই হোয়াট? কিসের মাধ্যমে তারা কমিউনিকেট করতো? সাইন্সের মাধ্যমে, তাই না? এখন সাইন্স কোথায় আছে দেখো তো? ফায়ার, স্পিকিং, কথাই তো বলতে পারতো না, তাই না? ওই টাইমটাতে একেবারে এনশিয়েন্ট প্রিমিটিভ টাইমের কথা বলতেছে, তাহলে কি স্পিকিংও হতো না? টাচ দিয়ে কি তুমি কথা বলতে পারবা না, তাহলে কি জেস্চার না, ইশারার মাধ্যমে? তাহলে অ্যান্সার হবে জেস্চার। তারপর কি? পার্থ ইজ কল্ড দ্য ড্যাশ অফ মাইমিং ইন বাংলাদেশ। কি বলা হয় বলো তো? তাকে আমরা কি বলছিলাম একটু আগে? টেক্সটের মধ্যে লেখা ছিল সে হচ্ছে পায়োনিয়ার, তাই না? পায়োনিয়ারের এখানে কোনটা সিমিলার মিনিং? ফলোয়ার মানে কি? কাউকে দেখে অনুসরণ করতেছে, অনুসরণকারী, তাই না? ডিসেন্ডেন্ট মানে কি? বংশধর। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে একজন থেকে, আমি যেমন আমার বাবার ডিসেন্ডেন্ট, এভাবে আসতেছে, হ্যাঁ, বাবা মার ডিসেন্ডেন্ট, তো এটা হচ্ছে বংশধরে আসতেছে। অপোনেন্ট মানে কি? অপোজিশন পার্টি, বিরোধিতা। এনে বিরোধী দল বা বিরোধী করতেছে কেউ, তাই না? এনে কি? সে হচ্ছে একটার পথপ্রদর্শক, কোনো একটা জিনিস অগ্রদূত। ফোর রানার মানে কি জানি? ফোর রানার মানে হচ্ছে অগ্রদূত, বুঝতে পারছি? ফোর রানার মানে হচ্ছে অগ্রদূত, ঠিক আছে? আচ্ছা, দ্য অ্যান্টোনিম, ওভারওয়েলমের অ্যান্টোনিম। ওভারওয়েলম কি বলছিলাম? ওভারওয়েলম মানে হচ্ছে খুব ডাম্বফাউন্ড হয়ে যায়, লাইক হোয়াট, মানে খুব অবাক হয়ে যাওয়া, ঠিক আছে? যে এটা কেমনে হয়, ওভারওয়েলমড হয়ে গেলাম। তো এটার অ্যান্সার কি জানা হবে? টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে শকড হয়ে যাওয়া, বুঝছো? ডাম্বফাউন্ড মানে হচ্ছে বোকা হয়ে গেলাম, হ্যাঁ, ডাম্বফাউন্ড মানে হচ্ছে বোকা হয়ে গেলাম। টেকেন অ্যাব্যাক মানে একটু শকড হয়ে গেলাম সেটা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এনলাইটেন। অ্যান্সার হবে এনলাইটেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে পার্থ মজুমদার নিয়ে আরেকটা দেয়া আছে প্যাসেজ, দেখি তো, আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি, ঠিক আছে? দ্য লেজেন্ডারি বাংলাদেশি মাইম ড্যাশ was born in 1954 into a family which was very dash minded. Partha's father dashed him in becoming a dash lover of art. Different cultural programs which were held in his dash village also geared up Partha's passion for art. Legendary Bangladeshi mime what? এখানে কি হবে বলো তো? সুইটেবল ওয়ার্ড হইতে হবে, একটা হইতে হবে, তাহলে আর্টিস্ট হবে না? মাইম আর্টিস্ট না, সে মাইম আর্টিস্ট, তাই না? হ্যাঁ, which was very dash minded. আমার একটুখানি আগের স্লাইডটা পড়তে হবে, কারণ আমরা হচ্ছে এটা এই যে, কারণ এই প্যাসেজটা আগের প্যাসেজ না, এটা ডিফারেন্ট প্যাসেজ। এখানে আমরা ইনফরমেশন, কি ইনফরমেশন দেখি? আমরা তো প্যাসেজটা পড়লাম, মানে আমাদের কোয়েশ্চেন যেটা আছে, কোয়েশ্চেন পড়ছি না? কারণ কোয়েশ্চেনে যেগুলো ইম্পর্টেন্ট, আমি তোমাদের যেটা একটা ট্যাকটিক্স বলে দিই এক্সামের, তোমরা
কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে না কম্প্রিহেনশনটা আগে পড়বা না বা প্যাসেজটা আগে পড়তে যাবা না। হোয়াট ইউ ডু, তোমরা আগে কোয়েশ্চেনটা একবার স্কিম করবা উইদাউট ট্রাইং টু ফাইন্ড দ্য অ্যান্সার্স। ওকে, আগে কোয়েশ্চেনগুলো স্কিম করবা। এমসিকিউতে কী টাইপের কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেন অ্যান্সার কী টাইপের কোয়েশ্চেন করছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী টাইপের করছে। একবার যখন তুমি জানো যে তোমার কোয়েশ্চেনে কী কী টাইপের অ্যান্সার চাইতে পারে, কী কী টাইপের সেন্টেন্সেস ইউজ করা হয়েছে, তুমি এই ইনফরমেশনগুলো তুমি যখন তুমি কম্প্রিহেনশন বা প্যাসেজটা পড়বা তখন তুমি অলরেডি ওই ওয়ার্ডগুলো পেয়ে যাবা। বুঝতে পারছো? কারণ তুমি যদি কম্প্রিহেনশনগুলো শুরু থেকেই দেখো, পড়া শুরু করো, ইট উইল টেক আ লট অফ টাইম। ঠিক আছে, হোয়াট ইউ ডু, তোমরা কোয়েশ্চেনটা একবার স্কিম করবা উইদাউট ট্রাইং টু ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার্স। কোয়েশ্চেনটা পড়ার পরে তুমি এখন প্যাসেজটা যাবা, কম্প্রিহেনশন যাবা, ওখান থেকে দেখবো তুমি অটোমেটিকলি তোমার মনে পড়ছে আচ্ছা এই জিনিসটা চাইছে, আচ্ছা এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, একবার পড়ি দ্য লেজেন্ডারি বাংলাদেশি মাইম ড্যাশ, এখানে তো আর্টিস্ট পেয়ে গেছি, এত ইন্টু ফ্যামিলি উইচ ওয়াজ ভেরি ড্যাশ মাইন্ডেড, পার্থস ফাদার ড্যাশ হিম ইন বিকামিং অ্যান্ড, মানে এখানে পার্থর বাবার কথা বলা হয়েছে। আর কি বলা হয়েছে, ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস হতো যেগুলো তার ভিলেজে তাকে আরও সাহস দেয়। আচ্ছা, এখন আমরা চলে যাই মেইন প্যাসেজে। কালচারাল মাইন্ডেড ফ্যামিলি, দেখছো প্রথমটারই কিন্তু আমরা সেকেন্ডটার অ্যান্সার পাইছি একটা, তাই না? কালচারালি মাইন্ডেড ফ্যামিলি। আচ্ছা, হিজ ফটোগ্রাফার ফাদার, ওর বাবা কি ছিল? ফটোগ্রাফার, তাই না? নার্চার্ড হিম, মানে তাকে ওভাবে বড় করে যাতে সে এই আর্টিস্টিক বা কালচারালি এই দিক থেকে সে যেন কি হয়, প্যাশন গ্রো করে, তাই না? প্যাশনেট লাভার অফ আর্ট। His family resided in a village called 𝗕𝗁𝗃𝗃 in those days, which had an impeccable influence. Impeccable influence মানে খুবই পারফেক্ট। হ্যাঁ, impeccable মানে হচ্ছে খুব পারফেক্ট। Influence on Partha's affection for art. Destiny introduced Partha to the mime artist 𝗕𝗁𝗃𝗃𝗃। হ্যাঁ, Partha could foresee his future, মানে সে তার প্রেডিক্ট করতে পারছিল। ঠিক আছে, পার্থ তার ফিউচার প্রেডিক্ট করতে পারছিল। গট অ্যাডমিশন তার এই একাডেমিতে, দত্তর একাডেমিতে। অ্যান্ড দ্য মেজর লিফট আপ অফ হিজ লাইফ ওয়াজ ওয়েন হি প্রেজেন্টেড আ সোলো পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইন 1979। ফ্রেঞ্চ অ্যাম্বাসেডার সে দেখে খুবই অবাক হয়ে যায়। হ্যাঁ, অফার্ড হিম আ স্কলারশিপ অ্যাট ফ্রান্স অ্যান্ড পার্থ টুক অল দ্য অপরচুনিটি টু লার্ন ফ্রম ইটেন্স। আচ্ছা, এগুলো এত কিছু কি লাগবে আমাদের মেইন ইয়ার জন্য? না। আচ্ছা, দেখি তো আমরা এখন পারি নাকি। দ্য লেজেন্ডারি বাংলাদেশি মাইম, এগুলো তোমাদের সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে, স্লাইডে, তো কোনো সমস্যা নাই। কি বলছে তাহলে কি হবে? হিজ ফ্যামিলি ওয়াজ ভেরি হোয়াট মাইন্ডেড, হিজ ফ্যামিলি ওয়াজ ভেরি কালচারালি, হবে না? কালচারালি মাইন্ডেড, কালচারালি মাইন্ডেড হবে না, কিন্তু কালচারাল মাইন্ডেড পিপল। হ্যাঁ, কালচারাল মাইন্ডেড পিপল। এরপরে কি বলছে? পার্থস ফাদার ড্যাশ হিম ইন বিকামিং, এটা কি হবে? নার্চার্ড না? দেখো তাহলে পার্থস ফাদার নার্চার্ড হিম, তাই না? নার্চার্ড হিমটা আমরা ওইখানে পেলাম যে ওভাবে তাকে বড় করা হয়েছে। ইন বিকামিং অ্যান্ড ড্যাশ লাভার। আচ্ছা, ওখানে কি লেখা ছিল? প্যাশনেট লাভার লেখা ছিল না মেইন টেক্সটে? প্যাশনেট দিলে তো আমাদের এখানে এ হইতো, তাই না? আর্টিকেলটা এ হইতো না, এন দেওয়া আছে। প্যাশনেট রিলেটেড আমরা একটু সিনোনিমাস ওয়ার্ডস দেখবো। প্যাশনেট মানে কি? কোনো একটা জিনিসের প্রতি তার খুবই প্যাশন আছে, সে খুবই ইন্টারেস্টেড এই জিনিসটা নিয়ে, খুবই আর্ডেন্টভাবে কোনো একটা জিনিস নিয়ে তার আর্ডেন্ট থাকা। আর্ডেন্ট মানে হচ্ছে প্যাশনেট, বুঝছো? প্যাশনেটের একটা সিনোনিম হচ্ছে আর্ডেন্ট। তাহলে এখানে অ্যান আর্ডেন্ট কি হতে পারে না? হার্ড ওয়ার্কিং এবং হচ্ছে প্যাশন গ্রো করা, যেটা। হ্যাঁ, ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস হুইচ ওয়ার হেল্ড ইন হিজ ড্যাশ ভিলেজ। আচ্ছা, কালাচাঁদপাড়ার কি ভিলেজ ছিল? হোম ভিলেজ, হোম টাউন ভিলেজ না, নেটিভ ভিলেজ, তাই না? ইন হিজ নেটিভ ভিলেজ, নেটিভ ভিলেজ। দেখি তো আমরা অ্যান্সারগুলো মিলাই। আর্টিস্ট মিলছে কালচারাল, দেখছো কালচারালি কিন্তু হয় নাই, কারণ কি বলো? ওয়াজ ভেরি কালচারাল মাইন্ডেড। কালচারাল মাইন্ডেড এইটা কি জানো? আচ্ছা, এখন আমরা অ্যান্সারগুলো দেখি তো। দ্য লেজেন্ডারি বাংলাদেশি মাইম আর্টিস্ট মিলছে না আগেরটার সাথে? মিলছে। তবে দেখো কালচারাল, কালচারালি কিন্তু হয় নাই এখানে। এটা কি? কালচারালটা কি অ্যাডজেক্টিভ না? কালচারালটা কি অ্যাডজেক্টিভ। মাইন্ডেডটা নাউন, নাউনটাকে মডিফাই করতেছে, তাই না? নাউনটাকে মডিফাই করতেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডভার্ব হবে না।
তারপরে কি বলছে, পার্থস ফাদার পেট্রোনাইজড হিম। পেট্রোনাইজ মানে কোনো একটা জিনিসকে সাপোর্ট করা, হ্যাঁ, অ্যাডভোকেট করা, তাকে ওইদিকে তাকে সাপোর্ট করা, অ্যাডভোকেশন মানে পেট্রোনাইজ করা মানে ওই যে সাপোর্ট করা আর কি, হ্যাঁ, তাকে ওইভাবে বড় করছে। তো আমরা নার্চার্ড লিখছি, ইট উইল অলসো মেক সেন্স, ইউ উইল অলসো গেট দ্য মার্ক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নার্চার্ড লিখলেও ইউ আর কারেক্ট। সিনোনিমাস ওয়ার্ডস, আমি যেটা বললাম যে একই টাইপের মিনিং এক্সপ্রেস করতেছে তাহলেই হবে, ঠিক আছে, অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। তারপরে দেখো বিকামিং অ্যান আর্ডেন্ট লাভার মানে প্যাশনেট লাভার। তারপরে কি বলছে, নেটিভ ভিলেজ, নেটিভ ভিলেজ, ঠিক আছে না। এখন আমরা একটু ট্রু ফলস সলভ করে দেখি তো, ঠিক আছে। প্রথমটা কি বলছে, পার্থ প্রতিম বিলং টু আ কালচারালি এনলাইটেন ফ্যামিলি, তাই না, তার ফ্যামিলি খুব কালচারাল মাইন্ডেড পিপল ছিল। তাহলে এটা কি অ্যান্সার কি ট্রু হবে না ফলস হবে? ট্রু, তাই না, অ্যান্সার হবে ট্রু। আচ্ছা, এরপরে যে দুইটা আছে এই দুইটা তোমাদের মানে টেক্সটে নাই, সো এই দুটো বাদ, ওকে, এই দুটো বাদ, আমি রেড কালার কেটে দিচ্ছি, এই দুটা বাদ। আচ্ছা, এরপরে দেখো পার্থ প্রথম টুক হিজ টপিকস ফ্রম ভেরি ট্রিভিয়াল ইস্যুস অফ এভরিডে লাইফ। এটা আমরা ট্রিভিয়াল ইস্যুস আমরাও কিন্তু পড়ছি, দেখো ট্রিভিয়াল ইস্যুস আমরা প্রথম স্লাইডে পড়ছিলাম, এই যে তুচ্ছ, তাই না, তার মানে হি মেড পিপল রিভিল মিনিংস, তার মানে কি জীবনের যে তুচ্ছ জিনিসগুলো, যে ট্রিভিয়াল ম্যাটার্সগুলো সব কিছু নিয়ে সে হচ্ছে তার আর্ট ফর্মগুলো প্রকাশ করতো, তাই না, হি টুক হিজ টপিকস, তার মানে কি এটা ট্রু হবে না অ্যান্সার? ট্রু। আচ্ছা, পারফরমেন্স হ্যাড ক্রিয়েটেড দ্য মেজর অপরচুনিটি ফর হিম, এটা কিন্তু ট্রু, তাই না, কারণ দেখো বলা আছে না যে তার এই যে দ্য মেজর লিফট আপ ওয়াজ এ সোলো পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তার মানে শিল্পকলা একাডেমিতে তার যে পারফরমেন্স হয় সেই পারফরমেন্সটার মাধ্যমে তাকে কে, এই যে ফ্রেঞ্চ অ্যাম্বাসেডার তাকে অডিয়েন্সে ছিল, সে তাকে নোটিস করে, তারপরে তাকে অফার দেয় স্কলারশিপের জন্য, তাই না, তার মানে কি ইট ওয়াজ দ্য মেজর লিফট আপ ফর হিম, তার মানে পারফরমেন্স ওয়াজ দ্য মেজর অপরচুনিটি ফর হিম, তার মানে এটাও হবে ট্রু, ঠিক আছে না। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে মাদার টেরিজা। আমরা মাদার টেরিজা সম্পর্কে সবাই জানি, তাই না, মাদার টেরিজা। আচ্ছা, এখানে আমি অ্যাগনেস কেন লিখছি জানো, এটা হচ্ছে তার আসল নাম, ওকে, অ্যাগনেস হচ্ছে তার আসল নাম। সো ইট ওয়াজ লেট সামার, a little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called 𝗕𝘁, Macedonia. So merchants মানে হচ্ছে ব্যবসায়ী, বুঝছো, আর ডিসেন্ট মানে কি বংশধর, যে একজন আলবেনিয়ান ডিসেন্ট মানে হচ্ছে তার মানে আমি নিজে কি বাংলাদেশি ডিসেন্ট, আমার বাবা মা আমার দাদা দাদা সবাই হচ্ছে কি আমরা বাংলাদেশি, সো ওই ইয়াতে আসা ডিসেন্ট বংশধর, ঠিক আছে। আমরা এগুলো প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এখানে লেখা আছে, আমি তাও আরেকবার তোমাদেরকে এক্স্যাক্ট ওয়ার্ড মিনিংয়ের জন্য, এই যে মার্চের মানে কি ব্যবসায়িক বললাম না, আচ্ছা, ডিসেন্ট মানে কি বললাম, আচ্ছা, small town, she was the youngest of the 3 siblings and was named Agnes. Who could imagine at the time that this little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? Mother Teresa কে কিন্তু the mother of humanity বলা হয়, তাই না, the mother of humanity is Mother Teresa. Yes, we are talking about none other than Mother Teresa. At the age of 12, she heard a voice from within. She heard a voice from within her. What do we mean by she heard a voice from within? Like আমার নিজের মধ্যে কেউ আমাকে আসে, মানে like what do we exactly mean by voice from within her? It's like তুমি যখন like there is a subconscious voice, right? You have that. There is a subconscious voice talking to you. Like অনেকে বলে না যে I am against my, আমার হার্ট একটা কথা বলছে, আমার ব্রেন একটা কথা বলছে, something like that. Like it's a subconscious voice, হ্যাঁ, that motivates you to do something. সেটাই হচ্ছে বলছে she heard a voice from within her, okay, and that urged her, তার মানে তাকে urged her to spread the love of Christ, তার মানে সে এই যে ক্রাইস্টের ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে একটা মোটিভেশন, সেটা সে তার from within her সে সেটা পায়, and she decided that she would be a missionary. Okay, and at the age of 18 she left her parental home. Parental home মানে হচ্ছে নিজের পৈতৃক নিবাস আর কি, ওকে, পৈতৃক নিবাসই বলা হয় আর কি, যেহেতু
ওকে, মিশনারি, মিশনারি একেবারে এক্স্যাক্ট ওয়ার্ডটা কি, এই যে ডিভোটি, ওকে, ওয়ার্শিপার। মিশনারি আমাদের বাংলা কোনো ওয়ার্ড নাই, এটা মানে হচ্ছে ডিভোটি, মানে সে হচ্ছে মিশনারি বলতে হচ্ছে সে ধর্মের পথে তার জীবনটাকে মানে সমর্পণ করে দেয় ধর্মের পথে, ঠিক আছে, মিশনারি, ডিভোটি, খুব ডিভোটেড কেউ। আচ্ছা, she then a devotion towards Lord, to religion's devotion, ঠিক আছে, ধর্মের devotion. She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. ইন্ডিয়াতে বিভিন্ন তারা মিশন করে যেত, এরা হচ্ছে Sisters of Loreto, ঠিক আছে, it was an Irish community, কি নাম, Sisters of Loreto, and they had missions in India. ইন্ডিয়াতে তারা বিভিন্ন মিশন করতো। After a few months of training at the Institute of Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. On May 24, she took her initial vows. Initial vows মানে হচ্ছে যে আমি আমার এক্সপিরিয়েন্স বলি, যে আমি যখন কলেজে থাকতে আমি যখন প্রিফেক্ট হলাম, আমাকে যখন ক্যাপ্টেন বানানো হলো, তো তখন আমাদের প্রথম দিনে যেদিন আমাদের প্রিফেক্টশিপের ব্যাচ দিল, সেদিন আমাদেরকে একটা ওথ নেওয়া হয়, একটা ভাও করা হয় যে আমি যেসব কাজ করব, আমার কাজকর্মের মধ্য দিয়ে আমি যেন আমার যে কলেজ সেটা নিয়ে আমি যদি কখনোই আমার রেপুটেশনাল ড্যামেজ যেন না হয়, আর আমি সবসময় আমার কলেজের স্বার্থে কাজ করব, নট ফর মাই ওন সেলফ, ঠিক আছে। ওই যে ইনিশিয়াল ভাওটা মানে কি, মানে হচ্ছে আমি একটা শপথ করতেছি, ঠিক আছে, ওই ইনিশিয়াল ভাওটাই হচ্ছে শপথ বোঝাচ্ছে। অ্যাজ আ নান from 1931 to এত she taught geography and theology at St. Mary's High School in Kolkata, then এখন হচ্ছে তখন ক্যালকাটা বলতো, হ্যাঁ এখন কলকাতাই বলে। However, the widespread poverty, widespread মানে কি, খুবই widespread এর এক্স্যাক্ট মিনিংটা কোথায়, এই যে ব্যাপক, তাই না, এটা মানে কি ব্যাপক, ওকে। Poverty in Kolkata had a deep impact on Mother Teresa, and in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself. Convent মানে কি জানি, কোনো একটা, এই যে কনভেন্ট মানে কি বিহার বা মঠ, মানে ওই যে একটা স্ট্রাকচার ছিল, একটা যে কনভেন্ট মানে হচ্ছে যে এই যে কমিউনিটি ছিল, এই কমিউনিটি থেকে সে নিজেকে বলো যে না আমি এখন বাইরে যাবে, নিজের মতো কাজ করতে চাই, আমি সেটার সে পারমিশনটাও পেলো সে সুপিরিয়র থেকে। তারপরে সে ডাইরেক্ট একেবারে মানুষদের যে পুয়ারেস্ট অফ দ্য পোর কোথায় কাজ করলো, সে স্লামস, এই যে কলকাতার যে বিভিন্ন বস্তি আছে সেই এলাকাগুলোতে সে নিজের মতো করে কাজ করতে চাচ্ছিল, নিজের মতো করে হেল্প করতে চাচ্ছিল। দ্যাটস ওয়াই সে বললো যে না আমি আর এই কনভেন্টে বা এই মোনাস্ট্রিতে আমি আর থাকবো না, আমি এখন নিজের মতো করে কাজ করতে চাই, ঠিক আছে। তখন সে বললো যে আই উইল লিভ, ঠিক আছে। আচ্ছা, এটা কিসের জন্য, এটা হচ্ছে এই যে আমাদের কলকাতাতে যে কত মানে ব্যাপক একটা পোভার্টি আছে, তাই না, ওই ব্যাপক পোভার্টির জন্য, পোভার্টি মানে কি আমরা জানি দারিদ্রতা, তাই না, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। তো এই ব্যাপক দারিদ্রতা এবং মানুষের যে কষ্ট, মানুষের দুঃখ সবকিছু দেখে সে অনেক কি হয়, সে মোটিভেটেড হয় যে না আমি এই কোনো কমিউনিটির কাজ করবো না, আমি নিজের মতো করে আমি সবাইকে সেবা করতে চাই, আমি স্লামসে যে কাজ করব, আমি বস্তিতে যে মানুষের সেবা করব। এরপরে দেখো কি কি ওয়ার্ড মিনিং আছে। কনভেন্ট বললাম যে বিহার বা অ্যাবি বা মোনাস্ট্রি। ডিসেন্ট কি বললাম, এই যে বংশধর, তাই না, বংশধর, ক্ল্যান, ট্রাইব, প্রজেনি, এইভাবে। ইনিশিয়ালটা কি, প্রাথমিক, এই যে আমরা প্রথমে যে একটা ওথ নেই, সে শপথ নিচ্ছি, সেটাই হচ্ছে ইনিশিয়াল, প্রাথমিক বা প্রাইমারি, তাই না, প্রাইমারি। আচ্ছা, তারপরে মার্চেন্ট কি বললাম, ব্যবসায়ী বা ট্রেডার, বিজনেসম্যান, ব্যবসায়ী, বিজনেসম্যান। এরপরে দেখো মিশনারিতে বলে দিলাম ডিভোটি বা ওয়ার্শিপার, তার মানে ধর্মের পথে যে নিজেকে সমর্পণ করে দেয়, তাই না। আচ্ছা, নান মানে কি, সন্ন্যাসিনী। নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, তার মানে তারা হচ্ছে নিজেদের লাইফের সব সুখ শান্তি সব কিছু ত্যাগ করে দিয়ে কি করে, তারা হচ্ছে ধর্মের পথে চলে যায়। তার এই যে প্রিচার্স অ্যান্ড দ্য মিশনারি, এই মিশনারি নান এগুলো হচ্ছে, এই নান কিন্তু ফিমেল ইয়াতে বোঝানো হয়, ঠিক আছে, সন্ন্যাসিনী। যদি সন্ন্যাসী হতো তাহলে কি হতো, পুরুষ হতো, তাই না।
আচ্ছা, এটা হচ্ছে নারীর ইয়াতে বোঝাচ্ছে। প্যারেন্টাল মানে কি পৈতৃক, ওই যে বললাম পৈতৃক নিবাস, অ্যানসেস্ট্রাল, ঠিক আছে। এরপরে দেখো স্লাম, স্লাম মানে কি বস্তি, এটা তো সবাই জানো। ওভার পপুলেটেড যে আমাদের বস্তি আমরা জানি কীরকম থাকে সেটাই। আর্জ মানে কাউকে উৎসাহ দিচ্ছে, আমি আই আর্জ ইউ টু ডু দিস, মানে আমি তোমাকে উৎসাহ দিচ্ছি তুমি কাজটা করবা, ঠিক আছে। যেমন মোটিভেট করা বা এনকারেজ করা, মোটিভেট করা, এনকারেজ করা, এক্সোর্ট করে, সবগুলো কি বোঝাচ্ছে আমি কাউকে আমি উৎসাহ দিচ্ছি কাউকে কোনো কিছু করার, তাই না। ভাও মানে কি শপথ, এই যে ওথ নেওয়া, দেখো ওথ নেওয়া, আমি বললাম না ভাও মানে যে আমি প্রিফেক্টশিপের ওথ নিচ্ছি, সেটাই যে আমি শপথ নিচ্ছি বা আমি কোনো কিছুর ওথ নিচ্ছি, তাই না। ওয়াইড স্প্রেডটা কি বললাম, ব্যাপক বা বহুবিস্তৃত। যেমন দেখো কম্প্রিহেন্স, এক্সটেন্সিভ, ম্যাসিভ, ম্যাসিভ মানে ওয়াইড স্প্রেড, ব্যাপকভাবে কোনো একটা জিনিস, ব্যাপক দারিদ্রতা মানে এই যে দারিদ্রতাটা খুবই মানে সব অনেক ব্যাপক, ম্যাসিভ, বুঝতে পারছি, কম্প্রিহেন্সিভ, এক্সটেন্সিভ, ঠিক আছে। আচ্ছা, আবার এমসিকিউ করি। দ্য প্রিভেইলিং পভার্টি ড্যাশ টেরিজা টু ওয়ার্ক ফর দ্য পিপল। এইখানে দেখি তো আমরা, এখানে একটা এই যে এখানে কি বলছে, হ্যাড আ ডিপ ইম্প্যাক্ট বলছে না, ডিপ ইম্প্যাক্ট। এটা ওকে কি করছে, মাদার টেরিজা ওয়াজ ড্যাশ বাই দ্য প্রিভেইলিং পভার্টি টু ওয়ার্ক ফর দ্য পোর। এটা ওকে এঙ্গেজ করছে না, ওকে মোটিভেট করছে না, ওকে জিনিসটা এমনভাবে ইম্প্যাক্ট করছে যে শি ওয়াজ লাইক না আমি আর কমিউনিটিতে কাজ করবো না, আমি আলাদাভাবে যে কাজ করব। তার মানে এঙ্গেজ তো হচ্ছে না, সেট হচ্ছে, ওকে সেট করছে, সেট কিন্তু করে নাই। এই যে প্রিভেইলিং পভার্টি তাকে সেট করছে যে না তুমি এখন সবার জন্য কাজ করবা, সেটাও করে নাই, তাই না, এটাও হবে না, এটা কাটা হবে। আমি দেখছো আমি আচ্ছা, সেন্ড, দ্য প্রিভেইলিং ওয়ার্ড সেন্ড টেরিজা, ওকে সেন্ড করছে, ওকে পাঠাইছে, সেটাও তো না, ওকে ড্রাইভ করছে। মানে কোনো একটা আমরা জিনিস যদি আমরা বলি আই ওয়াজ ড্রিভেন বাই দিস মোটিভেশন, ড্রিভেন মানে হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে আমাকে মোটিভেট করা। আমি যদি বলি আই ওয়াজ ড্রিভেন বাই I was driven by the fact that I will receive food after I complete the task. তার মানে আমি কাজটা কমপ্লিট করলে আমাকে খাবার দিবে, দ্যাটস ওয়াই আমি কাজটা করছি, হ্যাঁ ওই মিনিংয়ে। সো এইখানে জিনিসটা কি যে এই জিনিসটা মোটিভেট করছে, হ্যাঁ এই ড্রোভটা এখানে মোটিভেশন হিসেবে ইউজ হচ্ছে ওয়ার্ডটা, ঠিক আছে। মোটিভেটেড, দ্য প্রিভেইলিং পভার্টি মোটিভেটেড টেরিজা। মোটিভেটেড মানে কি, মোটিভেটেড বলে জিনিসটা, মোটিভেটেড শুনতে কিন্তু খুব পজিটিভ মনে হয় না, যে ভালোভাবে মোটিভেট করতেছে, এনকারেজ করতেছে, বাট জিনিসটাকে ইম্প্যাক্ট করা। মোটিভেটেড থেকে ওয়ার্ডটা আমি যদি ইউনো হোয়াট, এই ওয়ার্ডটা দিলে ইট উড বি ইনফ্লুয়েন্স করছে, হ্যাঁ ইনফ্লুয়েন্সড হার অর ইম্প্যাক্টেড হার, হ্যাঁ ওই যে জিনিসটা ইম্প্যাক্ট করা সেই দিক থেকে আমরা ড্রোভ ওয়ার্ডটা লিখতেছি, ঠিক আছে। তারপরে which of the following best describes that she served mankind? আমরা দেখে she took training for a few months, এটা দিকে সে সার্ভ করতেছে কাউকে, nope. she taught at a school, সে টিচার ছিল, সার্ভ করতেছে কাউকে না। she left her parental home at the age of 18, she left her parental home, কাউকে সার্ভ করতেছে হচ্ছে না। she became the mother of humanity, she became the mother of humanity, এটাই হবে অ্যান্সার, তাই না। কারণটা কি, মানে হচ্ছে সে মানুষের জন্য কাজ করলো, সে তাহলে কি টাইপের মানুষ ছিল, আমরা আগের লেকচার থেকে যদি পড়ি, আগের স্লাইড থেকে, তাহলে সে মানবহিতৈষী একজন মানুষ ছিল, অলট্রুইস্টিক, তাই না, অলট্রুইস্টিক। আচ্ছা, এরপরে she heard a voice from, এই যে আমি বললাম না she heard a voice from within, এইটা কি, সে felt hatred for her parents, এরকম কিছু ছিল, সে তার প্যারেন্টসের জন্য হেট্রেড ফিল হচ্ছে তাই সে বাসা থেকে চলে গেছে না, সে লাভ অফ ক্রাইস্ট এবং মানুষকে হেল্প করতে চাচ্ছে, she wanted to spread the love of Christ and she wanted to help the people, that's why she left her home to be a nun, তাই না। তাহলে এখানে হেট্রেডের তো কোনো কথা আছে না, বাবা মার সাথে ঝগড়া হয়তো সে বের হয় না, তাই না। তারপর she heard the voice from a giant, এটা কোথাও কি হলো, এটা কোনো কথা, কোনো জায়ান্ট নাই। and did she even leave the poor people in the slums, সেটাও তো হচ্ছে না। তার মানে কি, she felt love for Christ and the humanity and that's when she decided যে না আমি বাসা ছাড়বো and I will be a missionary, তাই না। তাহলে মাদার টেরিজা এটা হবে। she was directed by what,
এখানে আচ্ছা হার ইনার এখানে দেখো যে কোন হবে শি ওয়াজ ডাইরেক্টেড বাই হোয়াট শি ওয়াজ ডাইরেক্টেড বাই দ্য তার যে একটা ইনার ভয়েস তাকে বললো যে না তোমার এটা ইউ ফিল দ্য লাভ অফ ক্রাইস্ট নাও ইউ হ্যাভ টু স্প্রেড ইট সো তুমি মানুষের জন্য কাজ করতে যাবা সো ইউ উইল হ্যাভ টু লিভ দ্য হোম তার মানে কি তার ইনার একটা আর্ট ছিল না ইনার একটা ভয়েস তাকে বললো যে আগের স্লাইডে যেটা বললাম একই জিনিস এটা ইনার ভয়েসটা সেটাই তাকে ডাইরেক্ট করে টু ওয়ার্ক ফর দ্য হিউম্যানিটি তাই না আচ্ছা তারপরে দেখো মাদার টেরেসা এই যে হার ইনার আর্ট চলে আসলো আচ্ছা শি টুক হার ফার্স্ট vows as a nun at the age of এটা কত হবে 18 না আমরা একটু চলে যাই আগের স্লাইডে at the age of 18 she left her parental home সে বাসা থেকে ছাড়ছে কবে 18 বছর বয়সে আর তার জন্ম কবে 1910 এ তাই না 1910 এ তার জন্ম আর বলা আছে ইনিশিয়াল vows নিছে 1931 এ 1910 এ তার জন্ম 1931 এ সে হচ্ছে vows নিল তাহলে এটা কত এই ডিফারেন্সটা কত 21 ইয়ার্স না 21 ইয়ার্স না কি হবে आंसर 21 এইসব ক্যালকুলেটর মাঝে মাঝে করতে হয় এটা তোমরা জানো আমি জানি বাট তাও তাহলে 1910 এ তার জন্ম হয় 1931 এ বলা থাকে যে সে তার ফার্স্ট ভাউ নেয় ইনিশিয়াল ভাউস নেয় তাহলে 1910 থেকে 1931 কত জাস্ট 21 ইয়ার্স আচ্ছা তার অ্যানসেস্টরস কোথা থেকে আলবেনিয়া তাই না আলবেনিয়ান ডিসেন্স লেখা ছিল না আলবেনিয়া আচ্ছা ওয়্যার ওয়াজ হার ফাদার্স হোম তার ফাদার্স বাসা কোথায় ছিল ম্যাসিডোনিয়া তাই না যেখানে তার জন্ম and why did she want to become a missionary because she heard a voice from within her that she felt love for the Christ and she wanted to spread it she wanted to help the humanity that's why she wanted to become a missionary acha what made her different from other girls at such a young early age what words and expressions are karon dekho ei je tar je this love of Christ at a young age when you feel the love of God and you want to spread it it is the shobar moddhe normal na that's what makes her different from every other girl at her age বুঝতে পারছি এটাই তা এগুলো আমরা এই যে কোশ্চেন অ্যানসার তোমাদের 2 মার্কের কোশ্চেন অ্যানসার থাকবে সো প্রত্যেকটা ট্রাই করবা 3 to 5 লাইনস আর কি করবা জানো 3 to 5 লাইনস বলতে আমি কিন্তু এই যে একটা লাইন দুটো লাইন তিনটা লাইন সেটা বলি নাই আমরা একটা পুরো কমপ্লিট সেন্টেন্স আমি সেন্টেন্স লিখি 3 to 5 লাইনস লিখে তোমরা আবার বলবা যে আপু তো 3 to 5 লাইনস বলছে ওই সেন্টেন্স লিখে দিই 3 to 5 সেন্টেন্সেস কন্টেন্ট থাকতে হবে তুমি যদি লেখো যে yes she wanted to become a missionary but এটা লিখে একটা লাইন বানালা তাইলে হবে না why did she want to become a কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে তুমি you will not have much content যেমন দেখো যে ওর ancestors কোথা থেকে আসছে এখানে জাস্ট আলবেনিয়ান ডিসেন্ট এটাই লেখা আছে আর কোনো কিছু ইনফরমেশন নাই তো সেই ক্ষেত্রে তোমার ওগুলোতে ইনফরমেশন শর্ট ওগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বলে ঠিক আছে ক্লোজ এন্ডেড মানে যেখানে তোমার অ্যান্সারটা খুব সবার জন্য স্পেসিফিক সবাই একই অ্যান্সারটাই লিখবে সেগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড আর যেগুলো ওপেন এন্ডেড ওয়াই হাউ এইগুলো হচ্ছে তোমার ওপেন এন্ডেড মানে তোমার সাথে তোমার ফ্রেন্ডের অ্যান্সারটা একটু হলেও ডিফারেন্ট হবে তুমি যেভাবে জিনিসটাকে পারসিভ করবা তোমার ফ্রেন্ড ওভাবে পারসিভ করবে না ঠিক আছে ওগুলো হচ্ছে ওপেন এন্ডেড যেমন আমি বললাম যে why did she want to become a missionary আমি কি কি কারণ দিলাম because she felt a voice from within her যে she felt love for the God and she wanted to spread it and she wanted to help the humanity that's why she wanted to become a missionary তো এইগুলো কন্টেন্ট হেভি হতে হবে ওকে এই ক্লোজ এন্ড ওপেন এন্ডেডগুলোতে ট্রাই করবা কন্টেন্ট দিতে 5 সেন্টেন্সেস লিখতে হবে সুন্দর মতো হ্যান্ডরাইটিং লিখবা আর সুন্দর সুন্দর বড় বড় সেন্টেন্স লিখতে হবে ছোট ছোট একটা 4-5টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখলে আবার 4-5টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখলে তাহলে হবে না ঠিক আছে 7-8 ওয়ার্ডস দিয়ে একটা সেন্টেন্স একটু কমপ্লেক্স সেন্টেন্স লিখবে একটু কম্পাউন্ড সেন্টেন্স লিখবা আই হোপ যে তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স সবাই জানো এগুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না
ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাহলে এটা বুঝতে পারছি যে কেন আর্লি এজের করা হয়েছে। আর কি বলছে যে হোয়াট ডিড ডু ইন দ্য ফার্স্ট 17 ইয়ার্স ইন ইন্ডিয়া, প্রথম এই বছর কি করছে ট্রেনিং, সে হচ্ছে প্রথম 17 বছর ইন্ডিয়াতে সে কি করলো, সে হচ্ছে ইনিশিয়াল ভাউজ নিল, তারপরে টিচার হিসেবে কাজ করেছে, জিওগ্রাফি আর থিওলজি পড়াইছে, তারপরে মানে এগুলাই যে সে হচ্ছে ইনিশিয়াল ভাউ যখন নিল ইন্ডিয়াতে আসার পরে, তারপরে এই যে 17 ইয়ার্স, এই যে ফ্রম 1931 টু 1948, what did she do? She taught, she was a teacher, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই পরেরটাতে। এই স্লাইড ডান। এইটা লাস্টেরটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ওকে, হু ডিড শি ওয়ার্ক ফর, ওই যে সিস্টার্স অফ লরেটো ওটা ছিল, ওটা নিয়ে ওয়ার্ক করছে, দ্যাটস ওটা একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। অলরাইট, আচ্ছা এরপরে দেখো মাদার টেরেসা নিয়ে আরেকটা আছে, শি ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক, মানে হচ্ছে মানে দর্শন, এখানে হচ্ছে সাইট দিয়ে দর্শন বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো sick and dying on the streets of Kolkata, she founded a home for the dying destitute, মানে খুব পুয়ার, খুবই নিডি অবস্থায় যারা আছে, খুবই দরিদ্র, তাদের কথা বলা হয়েছে। নির্মল হৃদয়, তাদের জন্য নির্মল হৃদয় নামের একটি একটা হোম বানায়, যেখানে এই যে যারা মারা যাচ্ছে রাস্তার পাশে রোড সাইডে যারা মারা যাচ্ছে তাদেরকে সে বিনা মূল্যে চিকিৎসা দিত, ঠিক আছে? এই নির্মল হৃদয় মানে কি? পিওর হার্ট, তাই না? She and her fellow nuns gathered, fellow nuns মানে তার ফ্রেন্ডসগুলো, যারা আরও ফ্রেন্ডস যারা ছিল, ফ্রেন্ড মানে তার কলিগস হতে পারে বা তার ফ্রেন্ড নানস থাকতে পারে, তারা সবাই মিলে কি করলো? দে গ্যাদার্ড দ্য ডাইং পিপল অফ দ্য স্ট্রিটস, তার মানে স্ট্রিটস থেকে তাদেরকে নিয়ে আরেকটা বাসায় তাদেরকে শিফট করানো হলো, তাই না? অফ দ্য স্ট্রিটস মানে স্ট্রিটস থেকে তাদেরকে নিয়ে আসা হলো, রিমুভিং দেম ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড দেন getting them care at a house, at a home called what? Nirmal Hridoy, তাই না? Of Kolkata, and brought them to this home. এই তারপর they were lovingly looked after and cared for, তার মানে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, তাদেরকে সেবা দেওয়া হচ্ছে, সব কিছু করা হচ্ছে, ঠিক আছে? Since then, men, women and children have been taken from the streets and carried to Nirmal Hridoy. These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. আমরা যখন চারিপাশে আমরা যখন রাস্তায় নামি তখন দেখি না আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা খুবই খারাপ, মানে চিকিৎসা খুবই দরকার, খুবই খারাপ অবস্থা তাদের শারীরিকভাবে, খুবই দেখলে কষ্ট লাগে, তাই না? তাদেরকে মাদার টেরেসা কি করতো, যে তাদেরকে সবাইকে রাস্তায় থেকে তাদেরকে এই নির্মল হৃদয়তে নিয়ে এসে একেবারে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তো একটা পয়েন্টে, আর যখন অবশ্যই মানুষের মৃত্যু তো আসবেই, তাই না? বাট চিকিৎসার মাধ্যমে তাদের ওই ডেথ রেটটা কমতো। তো সে হয়ে যখন একটা এই মানুষগুলো রাস্তার মধ্যে পড়েছে, তারা কিন্তু আনকেয়ার্ড ফর, তাই না? আনলাভড। সো যখন একটা নির্মল হৃদয় একটা জায়গায় তাদেরকে বিনামূল্যে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেবা করা হচ্ছে, সেই জায়গাটাতে তখন যখন মানুষ থাকবে তখন কি দে উইল ফিল দ্য লাভ, দে উইল ফিল দ্য কেয়ার, যেটা তারা হয়তো সারা জীবনে পায়নি। তো ওইটাই বলা হচ্ছে যে ডাইং ইন এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। ইন দ্য লাস্ট আওয়ার্স দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, মানে হচ্ছে হেভেনলি, হ্যাঁ, হেভেনলি যে ভালোবাসা বা মানুষের ভালোবাসা সব কিছুই সে ওই লাস্ট মোমেন্টগুলোতে তারপর ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড। Those who survive the missionaries try to find jobs for them or send them to homes where they can live happily for some more years in a caring environment. So যেমন একেবারে যাদের খারাপ অবস্থা তাদেরকে নির্মল হৃদয়ে রাখা হতো, আর যারা ধরো যে মারা যাচ্ছে তারা তো মারা যাচ্ছে, বাট ওই শেষের মুহূর্তটাও তাদের জন্য তারা যেন না মনে করে যে না আমি সারা জীবন আনলাভড ছিলাম, আনকেয়ার্ড ফর ছিলাম, আমি শেষেও এই জিনিসটা ছিল না, শেষের দিকে তাদের মতো না, আমি অ্যাটলিস্ট আমাকে তো কেউ কাইন্ডনেসের দিকটা, ভালোবাসা বা কেয়ার এই সব কিছু আমি পেয়েছি লাইফে। আর যারা ধরো সুস্থ হয়ে যেত, সুস্থ হয়ে তাদের জন্য কি করতো, এই মিশনারিজ অফ চ্যারিটি যারা ছিল তারা কি করতো, তারা ট্রাই করতো তাদেরকে জবস খুঁজে দেওয়ার জন্য, আর না হলে আরেকটা জায়গায়, অন্য কোনো জায়গায় যেখানে তারা হয়তো আরও কিছু বছর থাকতে পারবে, ঠিক আছে না, কেয়ারিং এনভায়রনমেন্ট ওভাবে। Regarding commitment to family, Mother Teresa said, maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick. Are we there? Are we willing to give until it hurts in order to be with our families? Or do we put our interests first? We must remember the love begins at home, and we must also remember that the future of humanity passes through the family. মানে আমরা আমাদের আশেপাশে, আমরা যখন একটা আমাদের ফ্যামিলিতে থাকি, আমাদের পরিবার, আমাদের আশেপাশের মানুষ,
আমার আপন ভাই বা আমার আপন বোন বা আমার মা বাবা, তাদের দিকটাই আমার আগে দেখতে হবে। আমার ঘর থেকে প্রত্যেকটা জিনিস শুরু হবে, তাই না? আমার বাসা থেকে, আমার পরিবার থেকে সব কিছু শুরু হইতে হবে, সেটাই বলা হয়েছে। তারপর দেখো, she has been recognized throughout the world and she received a number of awards. This কি অ্যাওয়ার্ডস আছে এগুলো দেখো। তারপরে she died at the age of 87 and the world salutes her, মানে তাকে রেসপেক্ট দেয়, তাকে রেসপেক্ট প্রদান করে, সম্মান প্রদর্শন করে, for what? For her love and compassion, তার মানে মানুষের প্রতি তার যে জেনারসিটি ছিল, তার মানুষের প্রতি যে তার কাইন্ডনেস ছিল, হিউম্যানিটির প্রতি তার যে একটা ভালোবাসা ছিল, সেটার জন্য তাকে সবাই সম্মান প্রদর্শন করে। she has taught us how to extend, মানে কারোর প্রতি হাত বাড়িয়ে দেওয়া, hand towards, মানে যারা হচ্ছে কষ্ট সাফার করতেছে, যারা আনকেয়ার্ড ফর অর আনলাভড ফিল করতেছে, তাদের জন্য তাদের প্রতি আমাদের হাত বাড়িয়ে দেওয়াটা, সেটাকেই সে আমাদেরকে, সেই জিনিসটা আমাদেরকে শিখিয়েছে, তাই না? যে ক্রিড কাস্ট মানে হচ্ছে এই যে জাত, ধর্ম, বর্ণ, এগুলো সব কিছু নির্বিশেষে, জাত, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে আমরা একজন মানুষের প্রতি আমাদের যে একটা কাইন্ডনেস বা আমাদের যে জেনারসিটি কাজ করার কথা, সেই জিনিসটা আমাদেরকে শিখিয়ে গেছে মাদার টেরেসা, তাই না? দ্য পিকচার অফ ড্রেপড ইন, আচ্ছা ড্রেপড মানে কি জানি আমরা, একটা সাদা শাড়ি মানে পরিহিত, তাই না? পরিহিত মানে হচ্ছে ড্রেপড। আর আমরা মাদার টেরেসার কথা ভাবলে আমরা কি ছবিটা, আমি এখানে ছবি অ্যাটাচ করতে পারি না, আই রিয়েলি সরি ফর দ্যাট, বাট তোমরা জানো মাদার টেরেসা দেখতে কেমন, তাই না? মাদার টেরেসার তুমি যখন মাথার মধ্যে ওয়ার্ডটা আসে, মানে when you hear the word Mother Teresa or her name, the picture that instantly comes to you is like a very old lady, wrinkles থাকবে, and like she is wearing a white শাড়ি and blue color এর পাড় থাকে শাড়িতে, এই যে blue bordered আর white শাড়ি, তাই না? ওই পিকচারটা is like something that is in our head all the time. আচ্ছা, with a wrinkled face, যেটা বললাম, ever soft eyes and a saintly smile lives in our mind. আচ্ছা, এখন দেখি আমরা আবার একটুখানি ওয়ার্ড মিনিং। এই যেখানে জাত হবে, কাস্ট কি বললাম, যে স্পিসিস, ক্ল্যান অর লাইক জাত যেটা বলে, জাত শ্রেণী, সেটা গোত্র, ওভাবে। কমিটমেন্টে কি? প্রতিশ্রুতি, কোনো একটা জিনিসের প্রতি তুমি এটা প্রমিস করেছো, কোনো একটা প্লেজ করেছো, কোনো একটা জিনিস প্রমিস করা হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছো, তাই না? ফ্যামিলির প্রতি প্রতিশ্রুতির যে পয়েন্ট আছে সেটা। তারপর কি বলছে? কম্প্যাশন, সহানুভূতি, সমবেদনা, তুমি যে মানুষের সাথে তার কষ্টটা বুঝতে পারতেছো, কম্প্যাশন, ঠিক আছে? সমবেদনা, হ্যাঁ, এটাই হচ্ছে সহানুভূতিশীল। আমরা কম্প্যাশনেট বলতে কি বোঝায়? সহানুভূতিশীল, তাই না? তাদের বেদনা বুঝতে পারা, তাদের কষ্ট কিছু বুঝতে পারা, এই যে সিম্প্যাথি, পিটি, এমপ্যাথি, সব কিছু কি কম্প্যাশনের সিনোনিমস, তাই না? ক্রিড মানে কি? এই বিশ্বাস বা এই যে বিলিফ, আমাদের ধর্ম, বর্ণ, গোত্র, আমাদের বিভিন্ন ধর্মে বিভিন্ন বিশ্বাস থাকে, বিভিন্ন বিলিফস থাকে, সেটাই হচ্ছে ক্রিড বোঝায়, ঠিক আছে? এবার ডেস্টিটিউট কি বলেছে? ডেস্টিটিউট হচ্ছে নিঃস্ব, মানে যার কোনো কিছু নাই, কোনো কিছু পরিত্যক্ত একজন, ডিস অ্যাবান্ডেন্ট অর পোর, ঠিক আছে? পোরের একটু যদি ডিগ্রিটাকে একটু ইন্টেন্সিফাই করে দেয় তাহলে ডেস্টিটিউট হয়, ঠিক আছে? ডিভাইন মানে কি? স্বর্গীয়, হেভেনলি, হেভেনলি বলেছিলাম না, এই যে হেভেনলি, দেখো স্বর্গীয় মানে হেভেনলি, ডিভাইন মানে হেভেনলি, সেলেস্টিয়াল, গড লাইক, সব কিছু হচ্ছে সেম ওয়ার্ড মিনিং। এখানে কোনো একটা ওয়ার্ড যদি, এই যে ক্লাস সেকশন, ক্লাস সেকশন মানে কি? স্পিসিস, ক্ল্যান, জাত শ্রেণী, মানে ওই ওয়ার্ডগুলো শেখা মানে তোমার এই ওয়ার্ডগুলোও শেখা হয়ে যাচ্ছে, হচ্ছে না? আচ্ছা, এগুলো তো মুখস্থ করবা না, তুমি তো ধরে ধরে ওয়ার্ড ভোকাবুলারি তো মুখস্থ করবা না, তুমি যখন পড়বা তখন ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম দেখবা, অ্যান্টোনিমস দেখবা, বাংলা এটার মিনিং কি আছে, তাহলে তুমি যখন বাংলা মিনিং জানবা না, তুমি দেখবা যে সবগুলো তুমি ইংলিশ বাংলা সব কিছু করতে পারতেছো, বাংলা ইংলিশ। এই জন্য আমি বাংলা ওয়ার্ডটাও বাংলা মিনিংটাও রাখি, সিনোনিমসটাও রাখি, যাতে তোমার বাংলা মিনিং দিলে এখন সিনোনিম আইটা দেখে যেন কনফিউজ না হয়ে যাও, ঠিক আছে? ড্রেপড কি বললাম? যে শাড়িটা পরিহিত, তাই না? ড্রেসড, ক্লোথড। এক্সটেন্ড মানে আমি হাত বাড়িয়ে দিচ্ছি, মানে প্রসারিত করছি, তাই না? প্রসারিত করছি। এনলার্জ, স্ট্রেচ অর প্রলং। ফেলো মানে কি? সহকর্মী, এই যে কলিগ বললাম না, ফ্রেন্ড হতে পারে, কলিগ হতে পারে, সহকর্মী, ফেলো, এই যে কলিগ, পার্টনার, মেট। সেন্টলি মানে পবিত্র, সেইন্ট, সেইন্ট মানে কি? সাধু, তাই না? সেন্টলি, পবিত্র। হোলি, ব্লেসড অর সিক্রেট। পায়াস মানে ধর্মীয়ভাবে যারা খুব হোলি, হ্যাঁ, সেন্টলি মানুষ, সেন্টলি মানুষ হচ্ছে খুব হোলি, অলরাইট? আচ্ছা, এরপরে কি বলছে? রিঙ্কলস। রিঙ্কলটা কি? আমরা আমাদের মুখের মধ্যে যে ভাঁজ পড়ে যায় চামড়া, সেটাই, হ্যাঁ, কুঞ্চিত বা
কোঁচকানো রেখা। রিঙ্কেলটা আমরা ফেসের এখানে রিঙ্কেলসের কথা বোঝানো হয়েছে, ক্রাম্বলড, শ্রাঙ্কেন, ককলড, সবগুলো কি রিঙ্কেলডের সিনোনিমস, ঠিক আছে না? আচ্ছা দেখো, মাদার টেরেসা ইজ স্টিল অ্যালাইভ ইন আওয়ার ড্যাশ দো শি এক্সপায়ার্ড অলমোস্ট 16 years back. She spent her entire life for the dash of the poor people. আচ্ছা, প্রথমে আমরা সলভ করতে থাকি নাকি? এটা দেখতে পারবা না, লাইট কালার ইউজ করতে হবে। ওকে, ইন আওয়ার হার্টস, ঠিক আছে না? শি ইজ স্টিল অ্যালাইভ ইন আওয়ার হার্টস, শি ইজ স্টিল অ্যালাইভ ইন আওয়ার হার্টস। শি স্পেন্ট হার এন্টায়ার লাইফ ফর দ্য ড্যাশ অফ দ্য পোর পিপল, ফর দ্য অল রাইট। এখন আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি, ঠিক আছে? কি বলছে? মাদার টেরেসা ইজ স্টিল অ্যালাইভ ইন আওয়ার ড্যাশ দো শি এক্সপায়ার্ড অলমোস্ট 16 years back. শি ইজ স্টিল অ্যালাইভ ইন হোয়াট? ইন আওয়ার hearts, তাই না? In our hearts. She spent her entire life for the dash of the poor people. সে poor people কিসের জন্য? For the helping? না. For the affection, care, for the caring of the poor people. There is a better word for that. কি? Welfare, তাই না? Welfare. She has taught us that helping the needy is the greatest work that a man can do. She lived a poor, very poor life, dash the poorest, all pleasure and comfort. She lived a poor life, dash the poorest. Poor life কোথায়? Amidst the poorest, তাই না? Amidst the poorest, she lived a very poor life, স্যাক্রিফাইসিং অল প্লেজার অ্যান্ড কমফর্ট। তার মানে সে তার নিজের যত সুখ শান্তি, সে কিন্তু যদি 18 বছর বয়সে বাসা থেকে না যাইতো, তার মানে she could have had a very normal life, right? She could have had a very normal life with the pleasure and the comfort and everything. But she decided যে না, I want to live with the people, I want to live with the poor people so that I understand their sufferings, I understand their misery, and I can spread the love of God to them. তাই না? সেই দিক থেকে যে she lived a poor, very poor life amidst the poorest, তার মানে সে গরিবদের মাঝে সে নিজে থাকতো, হ্যাঁ, amidst। তারপরে sacrificing all pleasure and comfort, ঠিক আছে। She loved all people irrespective of caste, creed and religion. That's why she has become dash to all people of the world. She has become what? আমরা যে প্রথম এই লাইনটার রেফারেন্সটা কোত্থেকে পাবো জানো? একটু যদি আমরা একেবারে রেলেভেন্ট রাখতে চাই পুরো টেক্সটটাকে, এই যে প্রথমটা দেখো, শি স্টিল অ্যালাইভ, তার মানে স্টিল অ্যালাইভ মানে কি? সে মারা যায় নাই, তাই না? ওই সেন্সে মানে সে আমাদের মনের মধ্যে এখনো তাকে আমরা ধারণ করি। তার মানে কি? ইমমর্টাল হতে পারে না একটা ওয়ার্ড, যে শি হ্যাজ বিকাম ইমমর্টাল টু আস, মানে সে আমাদের কাছে অমরণীয়, না? দেখো তো আমরা মিলাই দেখি, মাইন্ড মিলছে, অ্যালাইভ ইন আওয়ার মাইন্ডস, হার্টস, এখানে মাইন্ডস হবে আনসার, অ্যালাইভ ইন আওয়ার মাইন্ডস। মাইন্ডস হতে পারে অর হার্টস হতে পারে, দুইটাই কারেক্ট, ঠিক আছে? কোনোটাতে মার্ক কাটবে না। শি স্পেন্ট হার এন্টায়ার লাইফ ফর দ্য ওয়েলফেয়ার, ঠিক আছে না? অ্যামেজড, ঠিক আছে না? ইগনোরিং, আমি কি বললাম? স্যাক্রিফাইসিং, দুইটাই হবে, কারেক্ট হবে, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। তারপর কি বলছে? শি হ্যাজ বিকাম ইমমর্টাল, মিলছে? আচ্ছা, এখন আমরা পড়ব স্টিভ জবস। স্টিভ জবস, তাই না? স্টিভ জবস, স্টিভ জবস, স্টিভ জবস। আচ্ছা, স্টিভ জবস আমরা কোন কোম্পানির সাথে অ্যাসোসিয়েট করি? অ্যাপল, রাইট? সেটাই। আচ্ছা, সো স্টিভ জবস ওয়াজ আ co-founder, chairman and chief executive officer of Apple Inc. He was a pioneer of the computer revolution. He was famous for his career in the electronic field of computers and consumers. This became possible through the marketing of Apple computers in Apple. After losing a power battle with the board of directors, power battle bolte যে board of directors হচ্ছে is a group of people যারা হচ্ছে তোমার একটা অর্গানাইজেশনের টপে থাকে। সো এই board of directorsরা কে পাওয়ারে থাকবে কি থাকবে না ওটা নিয়ে হি লস্ট দ্য পাওয়ার ব্যাটল আর কি, কে পাওয়ারে কোন পাওয়ারে থাকবে কিনা। তো সেইটার ফলাফলে সে আর কি হি হ্যাড টু লিভ
অ্যাপল, ঠিক আছে? সে কিন্তু co-founder ছিল, but he had to leave Apple because he lost the power battle. He then founded Next, a computer platform development company specializing in the higher education. Apple, however, failed to bring up any new operating system during জব যে চলে গেল, মানে স্টিভ জবস এখান থেকে চলে গেল, হি হ্যাড টু লিভ অ্যাপল, রাইট? হি হ্যাড টু লিভ অ্যাপল, বাট এরপরে অ্যাপল এই যে অ্যাবসেন্স টাইমে, স্টিভ জবস এখন নাই, এই অ্যাবসেন্স টাইমে ওরা নিজেরা কোনো প্রোগ্রেস করতে পারলো না। সো তারপরে সে আবার অ্যাজ অ্যান অ্যাডভাইজার সে হচ্ছে আবার জয়েন করলো টু কন্ট্রোল অফ দ্য কোম্পানি অ্যাজ অ্যান ইন্টারিম সিইও। সো যখন দেখেছে যে ওকে ছাড়া আমাদের চলবে না, তখন হি ওয়াজ এগেন, সে তাকে আনা হয় অ্যান্ড লাইক অ্যাজ অ্যান অ্যাডভাইজার সে জয়েন করে, আর হি টু কন্ট্রোল অ্যাজ দ্য ইন্টারিম সিইও। মানে ইন্টারিম, এই ইন্টারিমটা আমরা আরও অনেক শুনছি না, ইন্টারিম গভর্নমেন্ট মানে একটা টাইমিংয়ের জন্য একটা সিস্টেম আর একটা স্ট্রাকচার থাকে, হ্যাঁ, টু স্টেবিলাইজ দ্য সিচুয়েশন, অলরাইট? আচ্ছা, Jobs brought Apple back to profitability from the verge of bankruptcy. Bankruptcy মানে হচ্ছে মানে তাদের টাকার অনেক লস হচ্ছে, রাইট? লস যেটাকে আমরা যদি খুব সহজ ভাষা বুঝাই, bankruptcy হচ্ছে লস হচ্ছে অনেক। He supervised the development of iMac --. He supervised companies' Apple stores, and the success of these products and services brought about steady financial returns. Steady financial returns মানে হচ্ছে stable, right? Steady মানে হচ্ছে stable, তাই না? আচ্ছা, several years, this triumph is regarded as the greatest turnarounds in the business history. Has been highly acclaimed as a visionary leader, perspective. Okay, আমি এগুলো পড়লে তোমরা বলবো আপু শুধু এগুলাই বলে গেল। আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখি, ঠিক আছে? এইখানে একটা ওয়ার্ড আছে অ্যাকোয়ার্ড, দেখতে পারতেছো না প্রবাবলি। অ্যাকোয়ার্ড মিনিং কি বললো? অর্জন করা। কোনো একটা জিনিস, কোনো একটা অর্গানাইজেশনকে অ্যাকোয়ার করা মানে হচ্ছে কিনে নেওয়া, হ্যাঁ? এগুলো তোমরা যদি কখনো বিজনেস পড়ো, বিবিএ করো, তখন আর কি পড়তে পারবা। সো অ্যাকোয়ারটা কি? কোনো একটা জিনিস অর্জন করতেছি, অবটেইন করতেছি। এইখানে সহজ ভাষায় বলছি, বিজনেসের ইয়াতে যাওয়া লাগবে না। ইউ টক অ্যাবাউট দ্য জেনারেল মিনিং অফ ইট, যে অ্যাকোয়ার মানে কোনো একটা জিনিস অবটেইন করা বা গেইন করা, অ্যাচিভ করা, সিকিওর করা, তাই না? অর্জন করা। ব্যাটল কি বললাম? কোনো একটা জিনিসের যুদ্ধ বা লড়াই, তাই না? ক্ল্যাশ বা ফাইট, একটা কনফ্লিক্ট হয়েছিল, যে কে পাওয়ারে থাকবে কি থাকবে না, ওটা একটা কনফ্লিক্ট হয়েছিল, ওটা নিয়ে একটা ক্ল্যাশ হয়েছিল, ওইটাই। ডেভেলপমেন্টটা কি? উন্নয়ন, সবাই জানি, ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, এগুলো। এক্সিকিউটিভ মানে কি? কার্যনির্বাহী কর্মকর্তা, মানে আমি এখন ডিসিশন মেকার। এক্সিকিউটিভ মানে হচ্ছে যে কার্যনির্বাহী অফিসার। এখন সেটা কি ধরনের হতে পারে? যে একজন প্রশাসনিক কেউ হতে পারে, মানে ডিসিশন মেকার হতে পারে, ঠিক আছে? কোনো কোম্পানির ডিসিশন মেকার যারা, তাদেরকে এক্সিকিউটিভসও বলা হয়। ব্যাংক্রাপসি কি? দেউলিয়াত্ব, মানে তোমার এত লস হচ্ছে, তোমার টাকা নাই। এই যে পেনিলেস, ইনসলভেন্সি, ডাউনফল। এই পেনিলেস মানে কি? টাকা নাই, তাই না? পেনিলেস, পেনি নাই। সো ব্যাংক্রাপসি মানে হচ্ছে দেউলিয়াত্ব। অ্যাক্লেইম মানে হচ্ছে উচ্চ প্রশংসা করা। অ্যাক্লেইম মানে হচ্ছে কোনো একটা জিনিস খুবই হাইলি প্রশংসা করা, হাইলি কোনো একটা জিনিস, এই যে হাইলি অ্যাক্লেইমড ছিল না, এই যে হাইলি অ্যাক্লেইমড মানে হচ্ছে প্রশংসা করা, উচ্চ প্রশংসা করা, ঠিক আছে? উচ্চ প্রশংসা করা। পার্সপেক্টিভ মানে কি? আমার দৃষ্টিভঙ্গি, আমার পার্সপেক্টিভে এরকম, তোমার পার্সপেক্টিভে এরকম, ঠিক আছে? তো এটা কি? দৃষ্টি, তাই না? লক্ষ্য বা দৃষ্টি, ভিউ পয়েন্ট। পিওভি, আমরা বলি না পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ, পিওভি একই। পিওভি তোমরা সবই জানো, আমি জানি। পিওভি মানে কি? পয়েন্ট অফ ভিউ, তাই না? সো পয়েন্ট অফ ভিউ, ভিউ পয়েন্ট যেগুলি বলো সেগুলো হচ্ছে কি? পার্সপেক্টিভ। প্রফিটেবিলিটি মানে কি? প্রফিটেবিলিটি মানে হচ্ছে কোনো একটা লাভ করার যে মুনাফা, তাই না? সাকসেস বা গেইনফুলনেস, প্রসপ্যারিটি। প্রফিট হচ্ছে তোমার লাভ হচ্ছে, তোমার বিজনেসে লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, সেটা। রেভলিউশন মানে কি? বিপ্লব। রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব, যে আপরাইজিং হচ্ছে, কোনো একটা জিনিসের রেভলিউশন হচ্ছে মানে কোনো একটা আপরাইজিং হচ্ছে। এই যে জুলাই রেভলিউশন, জুলাই আপরাইজিং বলা হয়, কারণ কি? জুলাইতে একটা বিপ্লব হয়েছিল, কোনো একটা অন্যায় হয়, সেটার এগেনস্টে আমরা উই রাইজ আপ, উই রেইজ আওয়ার ভয়েসেস, তাই না? ওইটার এগেনস্টে যে আমরা রিভল্ট করি, ওইটার এগেনস্টে যে আমরা রেভলিউশন হয়, রিভল্ট করতেছি, সেই জিনিসটা থেকে আমরা রেভলিউশন বা বিপ্লব হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, স্পেশালাইজ মানে কোনো একটা জিনিসে বিশেষায়িত করা। এখন সেটাকে পার্টিকুলার, এখন স্পেশালাইজ যদি আমি বলি যে একটা
ডক্টর হচ্ছে সার্জারিতে স্পেশালাইজ করে, তার মানে সে হচ্ছে সার্জারিতে সে পার্টিকুলারলি ওই জিনিসটা করে, ঠিক আছে? তো কোনো একটা জিনিসে পার্টিকুলারাইজ করা বা ডিস্টিংগুইশ করা বা কি বলেছে এখানে বিশেষায়িত করা। স্টেডি মানে কি বললাম? স্টেবল, তাই না? অটল, অনর, তাই না? স্টেবল আছে, স্টেডি। ফার্ম, স্ট্রং, কনস্ট্যান্ট মানে নড়ছে না, স্টেডি আছে, স্টেবল। সুপারভাইজ কি? তত্ত্বাবধান করা। তাহলে সুপারভাইজার কি হয়? তত্ত্বাবধায়ক বলি না আমরা? তত্ত্বাবধায়ক মানে কি তাহলে? সুপারভাইজার। তাহলে সুপারভাইজ মানে হচ্ছে তত্ত্বাবধায়ন করা, ওভারলুক করা, টেক কেয়ার অফ। আমি যদি বলি আমার সুপারভাইজার আমার এই ক্লাসটা দেখতেছে, তার মানে কি আমার মাই সুপারভাইজার মানে যে আমার এই জিনিসটা পুরো লুক আফটার করে, লুক আফটার মি, সে আমার তত্ত্বাবধায়ক, আমার দেখতেছে আমার কাজটা, ঠিক আছে না? ইন্টারিম কি বললাম? অন্তর্বর্তী। এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট মানে ইন্টারিম জিনিসটা কি? ইন্টারিম হচ্ছে যে একটা স্ট্রাকচার সিচুয়েশনটা স্টেবিলাইজ করার জন্য যদি কোনো একটা অন্তর্বর্তী কোনো একটা ফরমেশন করা হয় সেটাই হচ্ছে আমাদের ইন্টারিম, তাই না? সাময়িক টাইমের জন্য, ইটস নট পার্মানেন্ট, এটা ইন্টারিম, একটা পিরিয়ড টাইমের জন্য। অন্তর্বর্তী যে দেখো ইন্টারমিডিয়েট বলা হয়, মিডিয়াল, প্রভিশনাল, টেম্পোরারি, যেটাই বলো। ট্রায়াম্ফ মানে কি? ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয়, ঠিক আছে? ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয় বা সাফল্য। দ্য ট্রায়াম্ফস মানে হচ্ছে দ্য সাকসেস, দ্য ভিক্টরি, ঠিক আছে? ট্রায়াম্ফ মানে কি বললাম তাহলে? ভিক্টরি। ট্রায়াম্ফ মানে হচ্ছে ভিক্টরি। টার্ন অ্যারাউন্ড মানে কোনো একটা জিনিস খুবই ড্রাস্টিক্যালি একটা বড় ধরনের একটা পরিবর্তন চলে আসে, টার্ন অ্যারাউন্ড মানে টার্ন অ্যারাউন্ড, হ্যাঁ, দ্য হোল সিচুয়েশন টার্ন অ্যারাউন্ড। আমি যদি ওইভাবে বুঝাই তার মানে পুরো জিনিসটাকে বড় ধরনের কোনো একটা চেঞ্জ চলে আসছে, ফল বা বড় ধরনের পরিবর্তন, ঠিক আছে? ভার্জটা কি? কোনো একটা জিনিস একেবারে কিনারা, একেবারে সীমান্ত, দ্য ভার্জ অফ সামথিং, অ্যাট দ্য এজ অফ সামথিং। হ্যাঁ, আমরা দেখো এই স্লাইড আমরা পড়ছি না, ভার্জ, দ্য এজ অফ সামথিং, ঠিক আছে? ভার্জ মানে কোনো একটা জিনিসের কিনারা বা কি সীমানা, একেবারে এজে চলে আসছি, বর্ডারে চলে আসছি, এজে চলে আসছি, ঠিক আছে? এগুলো ইউজ করা হয়, ওকে? আচ্ছা, স্টিভ জবস ওয়াজ দ্য কো-ফাউন্ডার অফ অ্যাপল ইঙ্ক। আমরা কি কো-ফাউন্ডার মানে বুঝি? মানে যদি ৩-৪ জন মিলে আমরা একটা ফাউন্ডার যদি বলি তার মানে একাই ফাউন্ড করছে, একাই প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমরা যদি বলি যে ৩-৪ জন মিলে করেছে তাহলে ওই ৩-৪ জন সবাইকে কো-ফাউন্ডার বলা হয়, ঠিক আছে? তাহলে ইনিস কম্পিউটার করছে? নোপ। সে একা করছে? নোপ। হি ফাউন্ডেড ইন অ্যাসোসিয়েশন উইথ সামওয়ান এলস? ইয়েস, তাই না? তার মানে কয়েকজন মিলে ওরা এটা ফাউন্ড করেছিল, তাই না? দ্য ফেম অফ জবস ওয়াজ পসিবল কি কি বলছে? থ্রু হিজ ট্রেডিং অফ অ্যাপল কম্পিউটার্স। এটা আমরা দেখি তো, আমাদের প্যাসেজটা পড়তে হবে, তাহলে আমরা পাবো না। হ্যাঁ, আমরা একটু দেখে আসি তো প্যাসেজে কোথায় আছে এটা। এই যে হি ওয়াজ পসিবল ফর হোয়াট? হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার ইন ইলেকট্রনিক ফিল্ড, রাইট? এই ফেমাসটা দিস বিকেম পসিবল, এই যে ফেমাস হয়েছে, হাউ ওয়াজ ইট পসিবল? বিকজ এই যে সে হচ্ছে মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স করছে না? এই যে মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স, এই অ্যাপল কম্পিউটার্স মার্কেট করার মধ্য দিয়ে সে ফেমাস হয়। বুঝতে পারছে জিনিসটা? যে এখানে বলছে না হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার ইন ড্যাশ ড্যাশ ড্যাশ, অ্যান্ড এই যে ফেমাস হওয়াটা, এই ফেমাস হওয়াটা ওয়াজ পসিবল থ্রু দ্য মার্কেটিং। তাহলে অ্যান্সারটা কি হবে? এটা হবে না তাহলে? থ্রু হিজ ট্রেডিং অফ দ্য অ্যাপল কম্পিউটার্স? ইয়াপ। আচ্ছা, এখানে কি বলছে? which of the following describes Stephen Paul Jobs the best? A great talent, highly imaginative, a romantic personality, a great leader. এখানে কোনটা হবে অ্যান্সার? He was a great talent, তাই না? He was a great talent. আচ্ছা, পিক্সার অ্যানিমেশন স্টুডিওটা কি আমরা জানি? পিক্সার অ্যানিমেশন স্টুডিও আমরা সবাই হয়তো মুভিজ দেখছি, রাইট? পিক্সারে, হ্যাঁ। সো এটা কি হবে অ্যান্সার? ইটস অ্যান আমেরিকান কম্পিউটার অ্যানিমেশন ফিল্ম স্টুডিওস, তাই না? ইটস অ্যান আমেরিকান কম্পিউটার অ্যানিমেশন ফিল্ম স্টুডিওস, অ্যান্সার হবে 1। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এটা কোনটা হবে বলো তো? ওনার জীবন নিয়ে আমরা কথা বলছি? ডিড we? Nope. Did we talk about the miracle of computers? Nope. Did we talk about the acquaintance with did we get acquainted with various devices related to computers? Nah. What we did, we talked about the genius of Steve Jobs and his contribution in the sphere of
computers, তাই না? অ্যান্সার হবে বি। আচ্ছা, এরপরে স্টিভ জবসের লাস্টের একটা প্যারাগ্রাফ আছে, প্যাসেজ আছে, এখান থেকে আমরা একটা এমসিকিউ ম্যাচিং খুব সম্ভবত করব। সো car mechanic Paul Jobs and his wife adopted Steve, who was abandoned at birth, and Paul and Clara loved Steve very much and read and write before he went to the elementary school. তারপরে আর কি, he found out that he knew everything that the teachers were teaching, মানে সে হচ্ছে এজের বলে না যা পড়াচ্ছে তার থেকে সব কিছু সে আগে থেকে পারতো আর কি। হ্যাঁ, হি গট বোর্ড অ্যান্ড তারপর সে প্র্যাঙ্কস করতো। আমরা প্র্যাঙ্ক করি না সবাই, ইটস মিসচিভিয়াস, রাইট? ওইটাই আমরা পড়বো আজকে। This continued for the first few years. It was clear from his behavior that he could not accept other people's authority. মানে অথরিটি বলতে কি, আরেকটা মানুষ তোমাকে কন্ট্রোল করবে, আরেকটা মানুষ তোমার উপরে পাওয়ার দেখাবে, সেটা তুমি নিতে পারবে না। সেই জিনিসটা হচ্ছে could not accept the authority. অথরিটি মানে কি তাহলে? পাওয়ার বলতে অথরিটি বোঝাচ্ছে, তাই না? A turning point came when he was in grade. Turning point মানে কি, ওই যে টার্ন একটা বড় একটা চেঞ্জ, রাইট? টার্ন অ্যারাউন্ড, ওরকমই। His teacher watched him very closely for some time and soon found out how to handle him and get things done by him. In order to get things done, she used to give him money and food and wanted to please her and felt he was special at the end. Very well, it was clear not only that he was exceptionally intelligent, extraordinarily, তাই না? আচ্ছা, এখন আমরা একটু কি বলে ম্যাচিং করব, ঠিক আছে? ম্যাচিং করে ফেলি। আমরা অ্যাডপ্টেড মানে কি জানি? দত্তক, তাই না? অ্যাডপ্টেড মানে হচ্ছে কাউকে তুমি লিগালি, মানে লিগালভাবে, ঠিক আছে, সব কিছু লিগালভাবে তুমি কাউকে এই যে টেক সামওয়ান অ্যান্ড রেইজ দেম। অ্যাডপ্ট করা মানে হচ্ছে দত্তক নেওয়া, তার মানে কি লিগালি টেক সামওয়ান অ্যান্ড রেইজ সামওয়ান এলসেস চাইল্ড, তোমার নিজের সন্তান না হবে না, আরেকজনের সন্তানকে তুমি লিগালভাবে ডকুমেন্টেশনের মাধ্যমে তাকে নিবা এবং তাকে বড় করবা, মানুষ করবা, ঠিক আছে? তাহলে অ্যাবান্ডন মানে কি? লিভ অ্যালোন বা ডেজার্টেড। অ্যাবান্ডনের বাংলাটা জানি আমরা পরিত্যক্ত করা, ঠিক আছে? পরিত্যক্ত। তারপর কি বলছে? এনকাউন্টার, কাউকে আমি এনকাউন্টার করা মানে হচ্ছে কাউকে ফেস করা, কোনো একটা জিনিসকে মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া কোনো কিছু, ঠিক আছে? সম্মুখীন হওয়া, দেখো, সম্মুখীন হওয়া। তাহলে এনকাউন্টারটা কি হলো? ফেস হলো না, কোনো কিছু সম্মুখীন হওয়া। অথরিটি মানে কি বললাম এখনই? পাওয়ার। অথরিটি মানে হচ্ছে পাওয়ার, কোনো একটা জিনিসের উপরে কন্ট্রোল থাকবে তোমার যদি নিজের লাইফের উপর অথরিটি এখন তোমার বাবা মার আছে, তার মানে কন্ট্রোলটা তাদের কাছে, তাই না? অথরিটি মানে পাওয়ার। প্র্যাঙ্কস মানে কি? মিসচিভস, মানে আমরা দুষ্টামি করে যেসব কাজ করে থাকি, আমার ফ্রেন্ডসদের সাথে হতে পারে, কাজিনদের সাথে হতে পারে, অনেক সময় আমরা সিনিয়রদের সাথেও করে থাকি, তাই না? ট্যাঙ্কস করে থাকি। ইটস নট, ইফ ইটস ডিসরেসপেক্টফুল, ইফ ইট হার্ট সামওয়ান, if it's insulting to someone, তাহলে সেই কাজটা আমরা করবো না, তাই না? তাহলে প্র্যাঙ্কসটা কি হবে? মিসচিভস, তাই না? আচ্ছা, তাহলে একটাই থাকে বাকি, মোটিভেট। মোটিভেট মানে কি? এনকারেজ করা। মোটিভেট মানে হচ্ছে এনকারেজ করা, তাই না? আচ্ছা, এরপর দেখো আমরা আবার ওয়ার্ড মিনিং দেখলাম। অ্যাবান্ডেন্ড কি দেওয়া আছে? পরিত্যক্ত, অবহেলিত বা নেগলেক্টেড, ফরসেকেন। অ্যাডপ্ট মানে হচ্ছে আমরা যেটা বললাম যে কাউকে লিগালি, কোনো আরেকজনের সন্তানকে লিগালি নিয়ে তাকে বড় করা, দত্তক নেওয়া। অথরিটি মানে কি? কর্তৃপক্ষ বা কর্তৃত্ব। অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব। এলিমেন্টারি মানে কি? প্রাথমিক শিক্ষা। আমরা যে বললাম এলিমেন্টারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আমরা সবাই জানি। এলিমেন্টারিটা কি? যে ফান্ডামেন্টাল প্রাইমারিও বলা হয়। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, নলেজেবল, কিউট, যেটাই হোক। তারপরে এক্সেপশনালি কি? বিশেষভাবে, মানে এক্সট্রাঅর্ডিনারিলি ভাবে, নর্মাল ভাবে না, বিশেষভাবে। প্র্যাঙ্কটা কি? কৌতুক, আমরা মাঝে মাঝে যেগুলো ঠাট্টা মস্করা করি সেগুলো জোক, ফান, তাই না? রিক্স। আচ্ছা, আরেকটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলি। Job's mother dashed him how to read and write before he was admitted to the... ওর মা কি করছিল? ওকে শিখাইছে না? শেখানো মানে কি? Job's mother taught him how to read and write before he was admitted to the elementary school. Entering the school, he saw that dash was new to him. What was new to him? Authority. Because he did not like the authority, তাই না? ওর তো অথরিটি পছন্দ ছিল না, তাহলে authority হবে না, authority was new to him. He dash knew the teachers were teaching. He didn't knew, he all, আচ্ছা,
ওকে আমরা আগের যে কনটেক্সটে আগের যে প্যাসেজটা পড়লাম ওখানে কী ছিল, ওখানে লেখা ছিল যে ও যা দেখে ওর টিচার যাই বলে সেটাও আগে থেকেই পারে, তার মানে কি হি অলরেডি নিউ দ্য থিংস দ্যাট ওয়ার বিং টট ইন দ্য ক্লাস, তাই না? তার মানে কি হি অলরেডি হবে, তাই না? আচ্ছা, দ্য ক্লাসেস সিমড ড্যাশ ফর হিম অ্যান্ড হি ইউজ টু এঙ্গেজ হিমসেলফ প্লেয়িং প্র্যাঙ্কস। তোমাদের ক্লাসেসগুলো যখন তুমি একটা ধরো তুমি আমার এই যে পড়া এখন তোমাকে সব কিছু তুমি পড়ে ফেলছো জানো, এখন তোমাকে ক্লাসটা কেমন লাগবে? বোরিং লাগবে না? ক্লাসগুলো বোরিং লাগবে, তাহলে কি দ্য ক্লাসেস সিমড বোরিং ফর হিম। আচ্ছা, হি ইউজ টু এঙ্গেজ হিমসেলফ প্লেয়িং প্র্যাঙ্কস ইন দিস ওয়ে হি পাসড হিজ স্কুল টাইম ফর দ্য ড্যাশ ফর দ্য। দেখো 4th গ্রেডের পরে হচ্ছে সবাই বুঝতে পারে যে না হি ইজ অ্যাকচুয়ালি এক্সেপশনালি ট্যালেন্টেড, বাট তার আগ পর্যন্ত তার মানে কি কয়েকটা বছর তার এইভাবেই দিন কাটাইতে হয়েছে, এইভাবে কয়েকটা বছর পার করে দিতে হয়েছে, তার মানে কি হি পাসড হিজ স্কুল টাইম ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, তাই না? ফার্স্ট ফিউ ইয়ার্স দেখে অ্যান্সার মিলাই টট। আচ্ছা, আমরা একটা ভুল করে ফেলছি, যেটা হচ্ছে অন্যগুলো দেখি। দেখো অলরেডি আমাদের মিলছে, বোরিং মোনোটোনাস দুইটাই হবে, বোরিং মোনোটোনাস দুইটাই হবে ফার্স্ট ফিউ ইয়ার্স। দেখো আমরা কনটেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। দেখো যে এন্টারিং দ্য স্কুল, এই যে আমরা পরের যে নাথিংটা কেন আসছে, পরের সেন্টেন্সটা দেখো যে ও যেহেতু সব কিছু অলরেডি জানে, যা পড়াচ্ছে সব কিছু আগে থেকে জানে, তার মানে কি ওর কাছে কোনো কিছুই নতুন না। আমি এখানে অথরিটিটা কোন কনটেক্সটে দিচ্ছি তোমরা বুঝতে পারছো? কারণ এখানে বলা ছিল না যে ওর কাছে এই অথরিটি জিনিসটা হি কুড নট অ্যাকসেপ্ট। আমার কাছে যেটা কনটেক্সটে মনে হয়েছিল প্রথমে, যেটা ভুল সেটা আমি তোমাদের সামনেই বলছি, এটা হয়তো তোমাদেরও মনে হতে পারে। যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে পুরো টেক্সট আগে পড়ি নাই, আমার কি চাইছে, যেটা তোমাদের বললাম যে তুমি আগে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পড়তে হবে, তারপরে প্যাসেজটা পড়বা, ঠিক আছে? তাহলে যে ভুলটা হলো যে আমার এইখানে আমার টপিকটা কি, যে আমি অলরেডি মানে স্টিভ জবস সব কিছু জানে অলরেডি, তাই তার ক্লাসেসগুলো বোরিং লাগে, আর এভাবে তার অনেক বছর কেটে গেছে। এটা হচ্ছে পরের 3টা সেন্টেন্সের মধ্যে আমাদের আসতেছে, তাই না? পরের 3টা সেন্টেন্সের মধ্যে তো আমাদের এই জিনিসটাই আসতেছে, তাই না? তাহলে প্রথম এই যে সেকেন্ড সেন্টেন্সটা, তাহলে এটার সাথে কানেক্টেড থাকতে হবে পরের পার্ট অফ দ্য প্যাসেজের সাথে। তাহলে কীভাবে কানেক্ট করব? যে সে স্কুলে ভর্তি হয়ে যেটা দেখলো যে তার কাছে কোনো কিছুই নতুন ছিল না, নাথিং ওয়াজ নিউ টু হিম। তাহলে এটা কি হবে অ্যান্সার? এটা হবে হচ্ছে নাথিং, ঠিক আছে না? দেখো এই তো। আচ্ছা, তাহলে হোপফুলি সব কিছু কমপ্লিট করতে পেরেছি পিপল হু স্ট্যান্ড আউট চ্যাপ্টার থেকে। আমরা আজকে 4 জন সম্পর্কে জানলাম, তাদের লাইফ অ্যান্ড তাদের ওয়ার্কস কী জন্য তারা আজকে আমাদের সবার মধ্যে স্মরণীয় হয়ে আছে সেগুলো সম্পর্কে জানতে পারছি। তো A to Z সব কিছু কমপ্লিট করে দিচ্ছি, MCQ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সব কিছু ডান। সো হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ করে ফেলবা, হোপফুলি কোনো সমস্যা থাকবে না। আর যে কোনো সমস্যা থাকলে অবশ্যই ওয়ান শটের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেখানে আমাদেরকে জানাবা, আমাকে মেনশন করে জানালেই হবে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আপু উইল ট্রাই টু রিচ আউট অ্যান্ড সলভ দ্য প্রবলেমস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? তোমাদের সাথে আবার কোনো একদিন দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফিজ, ওকে, টাটা।